তাহলে আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে শুরু করব। হ্যাঁ, তো সবাইকে বলে রাখি, লিনিয়ার অ্যালজেব্রা আমরা কি করি, মানে সবকিছুর একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করার পরই আমরা লিনিয়ার অ্যালজেব্রা ধরি। কে কি করে আমি জানি না, আমি ধরি। কেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পর আমরা লিনিয়ার অ্যালজেব্রা করি? কারণ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে যে ফিল্ড, যে জিনিসটা আমরা একদম লাস্টে আলোচনা করেছি, সেই ফিল্ডটা লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে কাজে লাগবে। তার ফলে আমি যদি আগে লিনিয়ার অ্যালজেব্রা করি, আগে যদি আমি বলি না আমি আগে লিনিয়ার অ্যালজেব্রা করাবো তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তাহলে মানে ঘুরে ফিরে কি আমি উল্টোভাবে কান ধরার মতো। মানে আসল ফিল্ডটা যে লিনিয়ার অ্যালজেব্রাতে লাগবে, সেইখানে আমরা প্রথমে ফিল্ডই শিখলাম না আর বললাম যে আমরা লিনিয়ার অ্যালজেব্রা করাবো, সেটা হয় না। সেই জন্য আমি লাইভ ক্লাসেও প্রত্যেক ব্যাচে, শুধু এই ব্যাচ বলে না, আমি যতদিন ধরে পড়াচ্ছি আমার মানে এইভাবেই প্যাটার্নটা হচ্ছে, আগে আগে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারপর লিনিয়ার অ্যালজেব্রা, তারপর লিনিয়ার অ্যালজেব্রার পর আমরা অনেক সময় এলপিপি করাই লিনিয়ার। হ্যাঁ, এলপিপির ক্ষেত্রে কি যে মানে ওটাও তো একটা লিনিয়ার, মানে প্রবলেম প্রোগ্রামিং, তাই না? মানে এলপিপি মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো ওই যে লিনিয়ার, যদিও এলপিপির ক্ষেত্রে লিনিয়ার খুব একটা কাজে লাগে না, একটু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট একটু কনভেক্স সেট এই ধরনের জিনিসপত্রগুলো কাজে লাগে। কিন্তু যাই হোক, ওটাও লিনিয়ার মানে প্রোগ্রামিং প্রবলেম। তো এগুলো হচ্ছে করার নিয়ম, মানে পরপর পরপর এই জিনিসগুলো করলে কি সুবিধা হয়, তাহলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। যাই হোক, তো যারা ফুল কোর্স কিনে নিয়েছো তাদেরকেও অ্যাডভাইস করবো যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা শুরু করে তারপর লিনিয়ার অ্যালজেব্রাতে যাও, আগে লিনিয়ারে যেও না। বিশেষ করে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সবাই পারি বলে আগে লিনিয়ারের পিছনে ভাগলাম, সেটা যাতে না হয়। তো লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাসটা কি, সবার আগে এটা আমি আলোচনা করব। প্রতিবারই এটা আলোচনা করি, আবার আমরা এটাই আলোচনা করব, কারণ এই সিলেবাস সম্পর্কে অনেকের অনেক রকম কনফিউশন থাকে। এই সংক্রান্ত প্রত্যেকটা পোর্শনের সিলেবাস নিয়ে আমাকে অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, স্যার এটা কি 9-10-এ আছে, স্যার এটা কি 11-12 আছে, এই ধরনের। তো আমি আগে সিলেবাসটা আলোচনা করছি, তারপরে কোথায় কি আছে না আছে একদম ফুল ব্যাখ্যা করে দিচ্ছি। তারপরে এর পরবর্তীকালে লিনিয়ার অ্যালজেব্রার যে কোনো ক্লাসেই আমাকে যাতে এই কোশ্চেনটা শুনতে না হয় যে স্যার লিনিয়ার অ্যালজেব্রা এই পোর্শনটা করবো কি করবো না, সেই জন্য আজকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলে দিয়েছি যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা আজকে ক্লাসটা অ্যাটেন্ড করো, অন্তত আজকের ক্লাসটা। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করছে, যে অনেকেই আছে যারা রেকর্ডিং দেখে নেয়, কোর্স কিনে নিয়েছে, তার ফলে সবাই তো লাইভ ক্লাস করছে না। কিন্তু যাই হোক, চেষ্টা আজকে আমি বলেছিলাম যে প্রথম দিকের মানে চেষ্টা করবে কি বলতো, আমার ক্লাসের যারা নিজের মতো করে রেকর্ডিং দেখছে ঠিক আছে, তাদেরকে তো আমি বলতে পারি না লাইভ ক্লাস করে, অনেকেই ব্যস্ততার মধ্যে থাকে বা অনেকেই হয়তো নিজের মতো করে করছে, অনেকেই আছে। বেশিরভাগ লোকজনই নিজের মতো করে কোর্স নিয়ে তারা করছে। তো যাই হোক, তারাও তাদের মতো স্যাটিসফাইড। এবার কিছু কিছু ছাত্রছাত্রী আছে, আমাকে ফোন আসে যে স্যার আপনার লাইভ ক্লাসটা আমার বেশি ভালো লাগে, বা লাইভে স্যার আপনার সঙ্গে ইন্টারাকশন করতে পারি স্যার, এটাই আমার বেশি ভালো লাগে। তো মানুষের পছন্দ এক এক রকম, এক এক রকম কথাবার্তা বলে, তো যে যার যেটা পছন্দ সেটা করবে। তো আমি বিশেষ করে বলবো প্রত্যেক দিনই একটু অন্তত লাইভ ক্লাসটা 10-15 মিনিট করা, কারণ 10-15 মিনিট আমি হয়তো কিছু বলতে পারি, হয়তো কিছু নতুনত্ব, কিছু হয়তো একটু ডিসকাশন, মানে যে কোনো ক্লাসের নিয়মই হচ্ছে যে ক্লাসের শুরুর আগে একটু 5-10 মিনিট বিভিন্ন বিষয় সংক্রান্ত একটু আলোচনা করে দেওয়া। তার ফলে কি ছাত্রছাত্রীর মোটিভেশন হয়, আর একটু বুঝতেও সুবিধা হয় যে স্যার কীভাবে চলছে বা কী করতে পারে না করতে পারে। এটা আমি প্রথমে একটু চেষ্টা করি আলোচনা করে দেওয়ার, প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে চেষ্টা করি। কারণ নতুন নতুন অ্যাডমিশন হচ্ছে, তার ফলে কনফিউশন অনেকেরই থাকে। যারা নতুন অ্যাডমিশন হচ্ছে সেই কনফিউশনটা যাতে না থাকে বা সেটা যাতে দূর হয়ে যায়, সেই জন্য। তো আমরা লাইভ ক্লাসে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করালাম এর আগে, এইবার আমরা লিনিয়ার অ্যালজেব্রা। এবার অনেকেই আমাকে এই কোশ্চেনটা করবেই বা করছেও যে স্যার এরপর কি করাবেন। তো লিনিয়ার অ্যালজেব্রার পর আমরা এলপিপি, ডিনামিক্স, প্রবাবিলিটি, এই তিনটে আমি টার্গেট নেব। সময়টা আমি জানি না, চেষ্টা করব, দেখা যাক। রেগুলার যদি ক্লাস নেওয়া যায় ভালো। আর 11-12-এর কিছু পোর্শন বেঁচে আছে, সেই পোর্শনগুলো আমি মাঝে মধ্যে, মানে লিনিয়ার অ্যালজেব্রা তো ধরো 11-12-এর কিছু পোর্শন, যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে 11-12-এর হোমোমরফিজম, আইসোমরফিজম, আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। আমরা আর একটা ক্লাস নেব আগামীকাল, তাহলে আমাদের 11-12-এর পোর্শনটা শেষ। তারপরে 9-10-11-12 যারা দেবে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা তো 9-10-11-12 দেবে, কারণ দুটো অপশন আছে হাতে, তখন কেন আমি একটা দেবো? তার ফলে দুটো অপশন দেওয়ার ফলে দুটো পরীক্ষা দেওয়া উচিত, অপশন বেশি, দুটোই দেবো। যেটা ভালো হলো ভালো হলো, দুটো ভালো হলে আরো ভালো। তখন আমাদের কাছে চয়েস থাকবে আমরা কিসে জয়েন করবো না করবো। তো এই ধরনের জিনিসপত্রের জন্য আমরা 9-10-এর পাশাপাশি 11-12টা আমি এক্সট্রা রেটে কমপ্লিট করে নিচ্ছি। এবার লিনিয়ার অ্যালজেব্রাটা কেন করাই, কারণ লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে বিশেষ করে ভেক্টর স্পেসের ক্ষেত্রে ফিল্ড, এই বিষয়টা কাজে লাগে, আর ফিল্ড আমাদের জানা হয়ে গেছে। দেখো, আর আরেকটা বিষয়, লিনিয়ার অ্যালজেব্রা শুরু করার পিছনে আরেকটা কারণ হচ্ছে অ্যালজেব্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে না, এবং ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, জিরো এলিমেন্ট, এই জিনিসগুলো লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রেও ভেক্টর স্পেসের ডেফিনেশনেও কাজে লাগে। তার ফলে একদম সিমিলার জিনিস যখন আমরা পরপর পড়বো, তার ফলে আমাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এবং জিনিসটা অনেকটা বেশি অ্যাট্রাকটিভ হবে, আর ছাত্রছাত্রীদের ভালো লাগার জায়গা তৈরি হবে একটা। তো লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাসটা আমরা একটু আলোচনা করছি প্রথমে। লিনিয়ার অ্যালজেব্রাতে টোটাল অনেকগুলো পোর্শনই আছে, তবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার থেকে সিলেবাসটা তুলনামূলক একটু কম। একটু কম, খুব যে কম সেটা না। লিনিয়ার অ্যালজেব্রাতে কি কি পোর্শন আছে আগে বলি। লিনিয়ার অ্যালজেব্রাতে যেটা মেন পোর্শন সেটা হচ্ছে ভেক্টর স্পেস। এইটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার মেন পোর্শন। আচ্ছা, ভেক্টর স্পেসের মধ্যে কি আছে না আছে সেই ডিটেলসে আর যেতে চাইছি না। ভেক্টর স্পেসের মধ্যে কি কি আছে না আছে, আচ্ছা যদি বলো যে না স্যার একটু ডিটেলসে বলে দিন, আমি একটু বলে দিচ্ছি তাও।
ভেক্টর স্পেসের মধ্যে কি কি আছে আমি বলে দিই। ভেক্টর স্পেসের মধ্যে আমাদের সবার আগে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর স্পেসের ডেফিনেশন, ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পল। ঠিক আছে, ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল এইগুলো হচ্ছে আছে প্রথমত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাবস্পেস। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, অনেকে বলেন আমাকে স্যার কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিন, আমি সব বলে দিচ্ছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, প্রচন্ড ইম্পর্টেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর তারপরেই সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিস আর ডাইমেনশন। কোনো একটা ভেক্টর স্পেসের বেসিস কি হবে এবং ডাইমেনশন কি হবে, এই পোর্শনগুলো থেকেই বেশিরভাগ অঙ্ক আছে। এই চারখানা পোর্শন, এগুলো আমরা ভালো করে শিখবো। কটা ক্লাস লাগবে? 4 থেকে 5টা ক্লাস লাগবে। আমি চেষ্টা করছি 4টে ক্লাসের মধ্যে, কিন্তু হয়তো আরেকটা ক্লাস বেশি লাগতে পারে, কারণ অঙ্কও তো করাতে হবে না। থিওরি করাবো, থিওরির মাঝে মাঝে আবার এমসিকিউ করাতে হবে সব জায়গা থেকে ভালো করে। আর তোমরা তো জানোই যে আমি যেখানে ধরি সেটাকে একদম সম্পূর্ণরূপে শেষ করি, তার ফলে আমার একটু সময় বেশি লাগে। তো ভেক্টর স্পেস হচ্ছে প্রথম পোর্শনটা। 9 10-এও আছে, 11 12-এও আছে। নেক্সট যেটা পোর্শন সেটা হচ্ছে ভেক্টর স্পেসের পর আমরা করব কি করে বলে দিই। ভেক্টর স্পেসের পর আমরা হচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টে চলে যাব। প্রথমে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দিয়ে শুরু করার কথা, অনেকেই করে, আমি করি না। আমি আগে ভেক্টর স্পেসটা শুরু করি, কারণ আগে আসল জিনিসটা শিখিয়ে দেওয়ার মজাটাই আলাদা। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট কম বেশি প্রত্যেকেই জানে, খুব একটা সমস্যা এটা নিয়ে হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি কি আছে বলে দিই। ওই ম্যাট্রিক্সের ডেফিনেশন টেফিনেশন তো সবাই জানো, কিছু এক্সাম্পল করতে হবে, কিন্তু বিশেষ করে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন আছে, হ্যাঁ, ইকুইভ্যালেন্স অপারেশন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইভ্যালেন্স অপারেশন। সেই ইকুইভ্যালেন্স অপারেশনগুলো আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? ইকুইভ্যালেন্স অপারেশনের সাহায্য নিয়ে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স খুব আসে, বিশেষ করে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। আর কি জানতে হবে? আর হচ্ছে ডিটারমিনেন্ট সম্পর্কে বা ম্যাট্রিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক, এক্সপানশন কি করে করব, এর ডিটারমিনেন্ট কত হবে, এর ম্যাট্রিক্সের এমুক কি হয়। তাহলে বিভিন্ন ধরনের প্রবলেমস ম্যাট্রিক্স রিলেটেড বা ডিটারমিনেন্ট রিলেটেড বিভিন্ন প্রবলেম, এগুলোই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। 9 10-এও আছে, 11 12-এও আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম অফ, আমরা লিনিয়ার অ্যালজেব্রা করছি বলে লিনিয়ার ইকুয়েশন, মানে অনেকগুলো ইকুয়েশন থাকবে, 3টে 4টে, তার বেশি থাকে না। তাদের সলিউশন বের করতে হবে। তাদের সলিউশন 3 রকমের হতে পারে, কোথাও কোথাও হতে পারে যে সলিউশন নেই, কোথাও কোথাও হতে পারে যে সলিউশন আছে এবং একটাই, কোথাও কোথাও হতে পারে সলিউশন আছে এবং ইনফাইনাইট। তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে ফাইন্ডিং সলিউশনস, সলিউশন বের করা। সেই সলিউশন 3 ধরনের হতে পারে, আর বিভিন্ন ধরনের প্রবলেমগুলো করা। বুঝতে পারা গেছে? বিভিন্ন ধরনের প্রবলেমগুলো করা, এই হচ্ছে আমাদের সিস্টেম অফ ইকুয়েশন। 9 10-এও আছে, 11 12-এও আছে। আর কি আছে? খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এখান থেকে কিন্তু কোশ্চিন আসেই, প্রত্যেকটা পোর্শন থেকেই কম বেশি কোশ্চিন আসবে। এবার বলা যাবে না কোথা থেকে দেবে কোথা থেকে দেবে না, তবে যা পোর্শনগুলো বললাম সব জায়গা থেকে কোশ্চিন আসে নর্মালি। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থেকে কি কি করতে হবে? আইগেন ভ্যালু থেকে আইগেন ভেক্টর থেকে তাদের ডেফিনেশনগুলো জানতে হবে, কাকে আইগেন ভ্যালু বলা হয়, কাকে আইগেন ভেক্টর বলা হয়। বিভিন্ন ধরনের প্রপার্টিস গুলো জানতে হবে, আইগেন ভ্যালুর গুণফল যোগফল, তাদের মধ্যে সম্পর্ক কি। ক্যারেক্টারিস্টিক বলে এক ধরনের ইকুয়েশন আছে, ক্যালে হ্যামিল্টন থিওরেম, সেগুলো প্রচন্ডভাবে আসে। সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর ক্যালে হ্যামিল্টন থিওরেম সেগুলো জানতে হবে। আর কার কটা ভেক্টর আছে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম, কার কটা আইগেন ভ্যালু আছে, আইগেন ভ্যালুর কারেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো কি কি, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম। বিভিন্ন ম্যাট্রিক্স থাকবে, সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক, অর্থোগোনাল, এই বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সে তার আইগেন ভ্যালু থাকতে পারে কিনা, এর আইগেন ভ্যালু কি হচ্ছে, এর কি হচ্ছে না হচ্ছে, এগুলো। সিমিলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি সেম হয় কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, সেগুলো আমরা করব। এই 4টে পোর্শন 9 10-এ, কথা বোঝা গেছে? এই পোর্শনগুলো সব 9 10-এ, ব্যাস 9 10-এর সিলেবাস কমপ্লিট। আর 9 10-এ এর বাইরে কিচ্ছু নেই। যদি বলো স্যার 11 12-এ আছে, আর একটু পোর্শন 11 12-এ বেশি আছে। কি আছে? লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশনটা অনেকটা ওই গ্রুপের হোমোমরফিজম আর আইসোমরফিজমের ফল মতো। তার ফলে যারা গ্রুপের হোমোমরফিজম আর আইসোমরফিজম ভালো করে পড়ছো, তাদের লিনিয়ার ট্রান্সফরমেশন বিশ্বাস করে একটু অসুবিধা হবে না, বরঞ্চ মানে মনে হবে স্যার এটা দরকার নেই পড়ানোর, এতটাই মানে সিমিলার। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে বিভিন্ন ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে। ওই আবার কার্নেল থাকবে, দেখবে আমরা হোমোমরফিজমের ক্ষেত্রে কার্নেল বলেছি, সেই কার্নেল থাকবে, ইমেজ বলে একটা পোর্শন থাকবে, এরকম বিভিন্ন ধরনের র্যাঙ্ক ডাইমেনশন বা র্যাঙ্ক নালিটি বলে থিওরেম থাকবে। তাহলে এই ধরনের জিনিসপত্রগুলো থাকবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন, তার এক্সাম্পল থাকবে। ডেফিনেশন তো থাকবেই, লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে, এক্সাম্পল থাকবে।
কার্নেল থাকবে, কার্নেল অফ টি, টি দিয়ে লিনিয়ার ট্রান্সফরমেশনকে লেখা হয়। র্যাঙ্ক নালিটি বলে একটা থিওরেম আছে, এবং তাদের অ্যাপ্লিকেশন বা সেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে। আইসোমরফিজমও আছে, এগুলো সবাই আছে। আচ্ছা, আর 11-12 কি আছে? 11-12 আর একটা চ্যাপ্টার হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে, এই একটা চ্যাপ্টার আছে ইনার প্রোডাক্ট স্পেস, এটাকে ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, এবার এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে আমরা আরেকটা আছে কোয়াড্রেটিক ফর্ম, ওটা করে দেবো। এই কোয়াড্রেটিক ফর্মের অঙ্ক আছে, সেটা আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যেই করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু 9-10 আছে, 11-12 আছে। আর এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। যদিও ইনার প্রোডাক্ট স্পেস থেকে বেশি অঙ্ক আসে না, ওই অর্থগোনাল আর অর্থ নর্মাল, এই দু ধরনের ভেক্টর টেক্টর এগুলো দিয়ে ইনার প্রোডাক্ট স্পেস থেকে বেশি আসে। আর গ্রাম স্মিথ বলে একটা প্রসেস আছে, কিন্তু প্রসেসটা একটু বড় প্রসেস, তবে ওখান থেকে চেক করা যায়, সেই জন্য একটু বলে রাখবো কি করে চেক টেক করতে হয়। সেখান থেকে আমাদের অর্থগোনাল, অর্থ নর্মাল, বিশেষ করে এই দুটো জিনিসই বেশি আসে, অর্থোগোনাল অ্যান্ড অর্থো নর্মাল ভেক্টরস। তাহলে আমাদের টোটাল সিলেবাসে 9-10-এর ক্ষেত্রে এই চারটে পোর্শন, এটা হচ্ছে শুধু 9-10, বোঝা গেল? আবার বারবার করে বলবে না স্যার 9-10-এ এটা আছে কি, ওটা নেই কি, এগুলো কিন্তু তোমাদের একটা দেখেছি অনেকজনই বলে, আমি বলার পরও শোনে না। এটা হচ্ছে 9-10-এর সিলেবাস। আর এই দুটো হচ্ছে এক্সট্রা 11-12, তার মানে আমার 11-12-এর সিলেবাসে শুধু এই দুটো না, যা 9-10-এ আছে, গোটা এসএসসি সিলেবাসে বলছি, যা 9-10-এ আছে সব 11-12-এ আছে। 9-10-এ যা আছে সব 11-12 আছে, বাকি এক্সট্রা কিছু 11-12 আছে, এইটা হচ্ছে এক্সট্রা। মানে আবার ভেবো না যে স্যার এই দুটোই শুধুমাত্র 11-12 সিলেবাসে বলো, না, এটা হচ্ছে এক্সট্রা 11-12 সিলেবাসে আছে। 9-10-এর সিলেবাসে এটা নেই, আর 11-12 সব আছে। তাহলে এই ছটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে যদি বলো স্যার মেন মেন চ্যাপ্টার, সবই মেন, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন আসবে, ভেক্টর স্পেস থেকেও কোশ্চিন আসবে, বিশেষ করে বেসিক ডাইমেনশন, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কিনা, সাবস্পেস হচ্ছে কিনা, এগুলো খুবই আসে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকেও কোশ্চিন আসে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে র্যাঙ্ক প্রচুর আসে, কোয়াড্রেটিক ফর্ম আসে, বিভিন্ন ধরনের ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট এদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন ধরনের প্রবলেম আসে। বিশেষ করে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সঙ্গে আবার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর সম্পর্ক আছে, কারণ ক্যালি হ্যামিল্টন থিওরেম ওখানেই ওই সম্পর্কটা রিলেট করে। সিস্টেম অফ ইকুয়েশন সেখান থেকেও আসে, যে কোনো একটা সিস্টেম দিয়ে দিল, সেখানে কারোর মানের জন্য ইউনিক সলিউশন কিনা, ইনফাইনাইট সলিউশন কিনা, নো সলিউশন কিনা, সেগুলো চেক করতে দেয়। লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে 11-12 কোশ্চিন আসে, কার্নেল টার্নেল র্যাঙ্ক নালিটি ডাইমেনশন আর র্যাঙ্ক মিলে সূত্র টুত্র আসে, অর্থগোনাল অর্থ নর্মাল এগুলো থেকে আসে। বলে প্রত্যেকটা জায়গা থেকে আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে সবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পোর্শনই আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার টোটাল সিলেবাস। আমরা করব কিভাবে, আমি ওইভাবেই আলোচনা করেছি সিলেবাসটা। আমরা শুরু করব ভেক্টর স্পেস দিয়ে। ভেক্টর স্পেস দিয়ে আমরা শুরু করবো, এটা হচ্ছে আমাদের শুরু হবে চ্যাপ্টার 1। আমাদের চ্যাপ্টার 1 কোথা থেকে শুরু হবে? ভেক্টর স্পেস, যাই হোক লিখছি না, ভেক্টর স্পেস থেকে আমরা শুরু করব। ভেক্টর স্পেস থেকে শুরু করার পর আমরা তারপরে চলে যাব ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টে। এটা খুব সহজ জিনিস, ভেক্টর স্পেসও সহজ, তারপরে আমরা সিস্টেম অফ ইকুয়েশন আরও সহজ, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, একদম 9-10 শেষ। আর 9-10 শেষ করার পর এক্সট্রা ডেটগুলো, মঙ্গল বৃহস্পতি শনি যেগুলো বললাম, সেই এক্সট্রা ডেটগুলো, প্র্যাকটিস ব্যাচ যেগুলো দিনে করি সেগুলো বাদ দিয়ে, সেগুলো দিনে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন, ইরার প্রোডাক্ট স্পেস, বেশি না, 3 থেকে 4টে ক্লাস লাগবে, এটা শেষ করে দেবো। আর এইগুলো করতে টোটাল 12টার মতো ক্লাস লাগবে। কথা বোঝা গেছে? ভালোভাবে শেষ করতে গেলে 12টার মতো ক্লাস লাগবে, তারপর তো আমরা প্র্যাকটিস ব্যাচে আবার করবো এগুলো। তো এই হচ্ছে টোটাল সিলেবাস, আমি একদম পরিষ্কার করে আলোচনা করে দিলাম। আর আশা করি কারোর কোনো সমস্যা থাকবে না, যদি সমস্যা থাকে আমি 2-1 মিনিট টাইম দিচ্ছি, আমাকে কোশ্চিন করতে পারো, না হলে আমরা ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর স্পেস শুরু করে দেবো। কেউ কিছু বলবে? যদি বলো তাহলে আমি বলো। সেমি ডেফিনিট, ওগুলো সেমি ডেফিনিট একটা কোশ্চেন আছে না, ওগুলো কোন পার্টে আছে? এসছিল 2016-তে, 9-10-এ। সেমি ডেফিনিট? পজিটিভ ডেফিনিট। ও, ওগুলো পজিটিভ হচ্ছে এই যে যে ডেফিনিট। যে কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্মে দেয়। কোয়াড্রেটিক ফর্ম। আচ্ছা, ঠিক চিন্তা আছে। নেই, মানে আমি যখন বলে দিয়েছি আমি একদম সিলেবাস খুব সব শেষ করে দেবো। আমি বেশি করেই দিই, এটা তো জানোই হয়তো আমার নেচার, যে আমি যা সিলেবাসে আছে হ্যাঁ তার থেকে স্যার। বেশি শেষ করে দিই, সেই জন্য চিন্তা নেই। মানে আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেবো, এবার তোমাদের কাজ হচ্ছে পড়া আর প্র্যাকটিস করা আর ভালো করে বোঝা, এবং আমার সাথে যদি চলো, আমি বারবার করে বলছি, আমার ভিডিও দেখলেও হবে আর আমার লাইভ ক্লাস করলেও হবে, সেটা তোমাদের ইচ্ছে, যেটা ইচ্ছে, কিন্তু আমার মতো করে যদি চলো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি চলো, আমি তোমাদেরকে বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি একদম গ্যারেন্টি দিচ্ছি লিনিয়ার অ্যালজেব্রা তুলে দেবো, যার ভয় আছে তার ভয় দূর করে দেবো, আর যাদের ভয় নেই, যারা তো এমনি পারো, তার তো আরও বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তার ফলে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো লিনিয়ার অ্যালজেব্রা শুরু করার আগে
লিনিয়ার অ্যালজেব্রা শুরু করার আগে নর্মালি আমি একটু ফিল্ড নিয়ে আলোচনা করছি, যদিও বলো স্যার ফিল্ড নিয়ে তো আপনি একবার আলোচনা করেছেন, তাও আমি একবার আলোচনা করছি, কারণ এই ফিল্ড বিষয়টা কাজে লাগবে। এবং ফিল্ড আমরা রিসেন্টলি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শেষ করে এসেছি, তাও আমি ফিল্ড নিয়ে আলোচনা করছি। কতগুলো মানে কোনো একটা জিনিস শুরু করার আগে একটু কতগুলো জিনিস আলোচনা করতে হয়। ফিল্ড প্রত্যেকে জানো, সবাই জানো। আমি কথা বলার সুযোগ এখন দিচ্ছি না, ক্লাসের শেষে যার যেটা কোশ্চিন সেটা করতে পারো, নির্দ্বিধায় কোশ্চিন করবে, যেটাই বুঝতে পারবে না। এবং এক্সট্রা যদি কোনো কোশ্চিন থাকে সেগুলো আমরা ক্লাসের শেষে অ্যান্সার করবো, হ্যাঁ কোশ্চিন অ্যান্সার করবো ক্লাসের শেষে। আমি 0.5 ঘন্টা টাইম দেবো, যে কোনো কোশ্চিন যদি থাকে আমাকে অ্যান্সার মানে করবে এবং তার অ্যান্সার আমি দেবো। যাই হোক, তো ফিল্ড যদিও এটা জানা বিষয়, সবাই মোটামুটি জানো, আমি ফিল্ডটাতে চট করে ঝড়ের গতিতে আলোচনা করে দিচ্ছি। কেন আলোচনা করছি? কারণ ভেক্টর স্পেস যে শুরু করবো চ্যাপ্টার 1, সেখানে ফিল্ড কাজে লাগবে। সেখানে ফিল্ডটা না বললে না অনেক সময় গুলিয়ে যায়। কেন বলো তো? দুটোই সিমিলার, তো একটু ডিফারেন্স আছে, তখন গুলিয়ে যাবে। তো আমি একটু বলে দিই। ফিল্ডের ক্ষেত্রে যেটা আমরা শিখে এসেছি, যে কোনো একটা নন এমটি সেট, যে কোনো এফ নাম দিচ্ছি, নন এমটি হতে হবে। এটা এর আগেও আমি গ্রুপ থিওরিতে যখন পড়িয়েছি তখন গ্রুপের ক্ষেত্রেও বলেছি সেটটাকে নন এমটি হতে হবে, রিং এর ক্ষেত্রেও বলেছি, সবার ক্ষেত্রে বলেছি, ইভেন ফিল্ডের ক্ষেত্রেও বলেছি। তাহলে একটা নন এমটি সেট এফ, সেই সেটটাকে আমরা ফিল্ড বলছি। আমি জানি সবাই পারবে, আমি কাউকে আর জিজ্ঞেস করছি না, আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি যে এই যে নন এমটি সেট, সেই নন এমটি সেটটাকে আমরা ফিল্ড বলবো কার রেসপেক্টে? দুটো বাইনারি কম্পোজিশন। গ্রুপ থিওরির ক্ষেত্রে বা গ্রুপের ক্ষেত্রে একটা বাইনারি কম্পোজিশন থাকে, কিন্তু রিং বা ফিল্ডের ক্ষেত্রে দুটো বাইনারি কম্পোজিশন। এবং আমাদের সিলেবাসে নর্মালি বাইনারি কম্পোজিশন বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে বাইনারি কম্পোজিশন শুধু প্লাস আর ডট এই দুটোই আছে, তার বাইরে নেই। বা দেখবে একদম লাস্ট একটা প্র্যাকটিস ক্লাসে দেখবে আমরা এরকম একটা অঙ্ক দিয়েছিলাম, এটা একটা বাইনারি কম্পোজিশন, বলেছিলাম যে এর ক্যারেক্টারিস্টিক, এটা একটা রিং হয়, তার ক্যারেক্টারিস্টিক কত? বলিনি এটা? কে বলতে পারে এর ক্যারেক্টারিস্টিক কত? একদম লাস্ট দুই ক্লাসে হয়। করেছি। দুই। দুই দুই কেন? দুই বুলিয়ান রিং। বুলিয়ান রিং বুলিয়ান দেয়। রিং। একদম, এটা বুলিয়ান রিং বলে ক্যারেক্টারিস্টিক 2। তাহলে এই যে কোশ্চেনগুলো যে করাচ্ছে এগুলো পড়তে হবে, কিন্তু না পড়লে কিন্তু হবে না। আমি কিন্তু নতুন নতুন কোশ্চেন তৈরি করে কিন্তু দিচ্ছি তোমাদের জন্য, যাতে করে 10 বছর তো হয়ে গেছে না এসএসসি, 10 বছর পর কোশ্চেন চেঞ্জ হয়, প্যাটার্ন। অনেকেই 2016 নিয়ে পড়ে আছে, স্যার ওরকম লেভেলের কোশ্চেন বা ওটাই আসবে না, ওরকম আসে না। কোথা থেকে দেখবে পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। হতেই পারে এরকম, নেট সেটে দেখবে অনেক সময় কি হয় যে ডিসেম্বরে যে কোশ্চেনটা দিচ্ছে জুনে হয়তো একদম উল্টো পাল্টা কোশ্চেন চলে এসেছে। হতেই পারে, স্ট্যান্ডার্ডটি মেনটেন করেছে, আরো কঠিন করেছে, কাট অফ কমে যাবে, কি আছে। একটা নন এমটি সেট এফ, তাকে আমরা ফিল্ড বলছি কার রেসপেক্টে? দুটো বাইনারি কম্পোজিশন, দুটো রিং ফিল্ডের ক্ষেত্রে দুটো, সেটাকে স্পেসিফিক্যালি একটাকে প্লাস আর একটাকে ডট ধরে নিচ্ছি, আমাদের সিলেবাসে আছে বলে। বোঝা গেছে? কখন হবে? ইফ দ্য ফলোয়িং, এই নিচের যে টোটাল 11খানা কন্ডিশন, সেই 11খানা কন্ডিশন যদি হোল্ড করে। যদি বলো স্যার আপনি তো ফিল্ড করেই দিয়েছেন, আবার লিখছেন কেন? না, তাও আমি লিখবো, ব্যাপার আছে, দরকার আছে। কি কি কন্ডিশন এক এক করে আসছি। নাম্বার 1, এ আর বি যদি ফিল্ডে থাকে, ফিল্ড মানে এখন তো ফিল্ড হয়নি, এফ এ থাকে, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজ, মানে এ প্লাস বি এফ এ থাকবে। এ আর বি যদি এফ এ থাকে তাহলে এ প্লাস বি এফ এ থাকবে, এটাকে বলা হয় অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার। এটাও ক্লোজার কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। 2 নম্বর, অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ হতে হবে। বলছে কি হবে? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, মানে ব্র্যাকেটটা জাস্ট ইন্টারচেঞ্জ করলে যোগে কোনো প্রভাব পড়ে না। ফর অল এবিসি বিলংস টু এফ, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। তাহলে এগুলো সবারই মোটামুটি জানা আছে। তাহলে এই যে ক্লোজার অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর যে প্রপার্টি, খুব ভাইটাল একটা প্রপার্টি, সেটা কি? দেয়ার এক্সিস্ট প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটিটাকে ফিল্ডের ক্ষেত্রে আমরা বলি জিরো এলিমেন্ট, ফিল্ডের ক্ষেত্রে বলি আমরা জিরো এলিমেন্ট। অ্যাডিটিভ আইডেন্টিটি বলি না, আমরা বলি জিরো এলিমেন্ট। সেই জিরো এলিমেন্টটা কি? সেটাকে আমরা জিরো ধরি, জিরো। সেটা ফিল্ডে থাকতে হবে, সাজ দ্যাট জিরোর কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো যোগ করলে ওটাই পাওয়া যায়। যে কোনো, কোথায় বললাম? এই যে ফর অল এ বিলংস টু এফ। এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি বা অ্যাডিটিভ আইডেন্টিটি। এটাও একটা প্রপার্টি, এটাকে বলা আইডেন্টিটি। এটা প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি। সিমিলারলি ডটের রেসপেক্টও আবার সব হবে। 4 নম্বর, এটাকে বলে ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি কি? যে কোনো, ফর ইচ, যে কোনো এ যদি ফিল্ডে থাকে, সেটটাতে থাকে, তাহলে দেয়ার এক্সিস্ট, হ্যাঁ, এরকম একটা এলিমেন্ট পাবো, সেই এলিমেন্টটাকে অ্যাডিটিভ ইনভার্স বলা হয়। অ্যাডিটিভ ইনভার্স মাইনাস এ, অ্যাডিশনের রেসপেক্টে, সেটাকেও কিন্তু এফে থাকতে হবে, সাজ দ্যাট এ আর মাইনাস এ যোগ করলে কি হবে?
এ আর মাইনাসে যোগ করলে হয়ে যাবে জিরো। এ আর মাইনাসে যোগ করলে হয়ে যাবে জিরো। এটাকে বলা হয় ইনভার্স প্রপার্টি। কেন আমি বারবার করে প্রপার্টিগুলো লিখে দিচ্ছি দেখো, সব কিছু কিন্তু আবার ভেক্টর স্পেসের ক্ষেত্রে ডেফিনেশনে আছে। আর 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে এ আর বি যদি যোগ করি তাহলে বি আর এ যদি যোগ করি ব্যাপারটা সেম। এই যে প্রপার্টিটা, এটাকে বলা হয় কমিউটেটিভ। কার রেসপেক্টে কমিউটেটিভ? প্লাসের রেসপেক্টে, অ্যাডিশনের। তাহলে প্লাসের রেসপেক্টে এই পাঁচখানা প্রপার্টি স্যাটিসফাই করে, এবং পরবর্তীকালে এই পাঁচখানা প্রপার্টিকে একসাথে কম্বাইন করে আমরা কি বলতে পারি, কেউ বলতে পারবে? কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। এফ প্লাসটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ। এই পাঁচটাকে একসাথে কম্বাইন করে আমরা এই পাঁচটাকে যদি আমরা নিই, বা আমরা এইভাবে বলছি, ঠিক আছে, ঠিক বলছো, ভেরি গুড। আমরা এই পাঁচটাকে একসাথে আমরা বলি এফ প্লাস ইজ এ কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ বলতে পারি। এবার এই যে পাঁচখানা জিনিস যে প্লাসের রেসপেক্টে হলো, সেই পাঁচটা জিনিসই আবার ডটের রেসপেক্টে হবে। এই পাঁচটা জিনিসই আবার ডটের রেসপেক্ট হবে। কিরকম ভাবে ডটের রেসপেক্ট হবে বলছে, প্লাসের রেসপেক্টে যেরকম ধরো এই যে এ আর বি যেরকম এফ এ আছে, তাহলে এ আর বি যদি এফ এ থাকে তাহলে এ ডট বি এফ এ থাকবে, একদম সিমিলার, মানে কপি পেস্ট করতে হবে পাশাপাশি। এই জন্য এই পাশে লিখছি, দেখে দেখে কপি পেস্ট, জাস্ট প্লাসের জায়গায় ডট। যদি বলো কেন স্যার প্লাস আর ডটই নিচ্ছেন, অন্য কিছু নিচ্ছেন না, কারণ এই ক্ষেত্রে বাইনারি কম্পোজিশনগুলো প্লাস আর ডট, প্লাস মানে অ্যাডিশন, ডট মানে মাল্টিপ্লিকেশন, তাছাড়া এখন আমাদের সিলেবাসে রিং ফিল্ডে কিছু নেই। বোঝা গেছে? অন্য কিছু কম্পোজিশন থাকলে অন্য কিছু নিতাম। এখানে ফিল্ডের ক্ষেত্রে দুটো কম্পোজিশন, গ্রুপের ক্ষেত্রে একটা, ফিল্ডের বা রিং এর ক্ষেত্রে বা ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে দুটো। 7 নম্বর, ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, যা প্লাসে হবে তাই ডট। একই জিনিস হুবহু করে 1 থেকে 5-এ যেটা আছে, 6 থেকে 10 আবার ওটাই রিপিট হবে, আর কিচ্ছু হবে না নতুনত্ব। ক্লিয়ার? ফর অল এ বি সি বিলংস টু এফ, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। কার রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ? ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ। 8 নম্বর, ডটের রেসপেক্টে আইডেন্টিটি। কি হয় সেটা? দেয়ার এক্সিস্ট, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটিটাকে বলি আমরা জিরো এলিমেন্ট, কিন্তু ডটের রেসপেক্টে যেটা আইডেন্টিটি সেটাকেই আমরা প্রকৃত আইডেন্টিটি বলি ফিল্ডে। তাহলে দেয়ার এক্সিস্ট আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বললেও হয়, আর শুধু আইডেন্টিটি বললে আমরা মাল্টিপ্লিকেটিভটাকেই বোঝাই। সেই আইডেন্টিটিটাই কোনো বইয়ে ওয়ান নাম দেওয়া হয়, কোনো বইতে আই দেওয়া হয়, যার যেটা ইচ্ছে, তার ব্যক্তিগত বিষয়, বইয়ের ব্যক্তিগত বিষয়, আমার কোনো আপত্তি নেই। সাজ দ্যাট এ ডট ওয়ান ইজ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এফ। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, এর আগেও আমি ফিল্টার ডেফিনেশনে বলেছি, কেন আমরা এখানে এ প্লাস জিরো করছি, জিরো প্লাস এ কেন নিচ্ছি না? দরকার নেই, কারণ এ প্লাস বি আর বি প্লাস এ সমান হয়, সেই জন্য এ প্লাস জিরো আর জিরো প্লাস এ সমান হয়, সেই জন্য একটা নিলেই চলবে। তুমি যদি বলো স্যার দুটো নিবো, তোমার ইচ্ছে। এখানেও এ প্লাস মাইনাস এ না নিয়ে যদি মাইনাস এ প্লাস এ নাও, বলছে একই ব্যাপার, এ প্লাস বি আর বি প্লাস এ একই। এখানেও দেখো এ ডট ওয়ান আর ওয়ান ডট এ একই, কেন? কারণ 10 নম্বর প্রপার্টি যেটা করাতে যাচ্ছি সেখানে দেখবে ডটের রেসপেক্টে কমিউটেটিভ। আচ্ছা, 9, এই 9 নম্বর প্রপার্টিটা একটু স্টার দিচ্ছি। কেন স্টার দিচ্ছি? বলেছিলাম যে ফিল্ডে এই 4 আর 9 একদম হুবহু এক না, একটু পার্থক্য আছে। কেউ বলতে পারবে কি পার্থক্য? একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে। নন নন জিরো জিরো এলিমেন্ট। এলিমেন্ট। নন জিরো এলিমেন্টের হচ্ছে ইনভার্স। একদম, বলছে এমনি প্লাসের রেসপেক্টে যে কোনো এলিমেন্টের ইনভার্স থাকতে পারে, কিন্তু ডটের রেসপেক্টে বলছে না, যে কোনো এলিমেন্টের ইনভার্স থাকে না। কার থাকে না? জিরোর থাকে না। ফলে এই জায়গাটা একটু স্লাইটলি চেঞ্জ করে দিতে হয়। এটা কিন্তু ছাত্রছাত্রীরা পারে না বা ভুল করে বেশিরভাগ ছাত্রছাত্রী। ফর ইচ নন জিরো এলিমেন্ট, যে কোনো নন জিরো এলিমেন্ট যদি এ তুমি এফ থেকে নাও, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স। যদি বলো স্যার এটাকে ইনভার্স বলছেন, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যেটা পাই সেটাকে আমরা ইনভার্স বলি, একদম। আর ডটের প্লাসের রেসপেক্টে সেটাকে অ্যাডিটিভ ইনভার্স। এ ইনভার্স ফিল্ডে থাকবে সাজ দ্যাট, ইনভার্সের কাজ কি বলছি? ইনভার্সের কাজ আর কিছুই না, এর সাথে যে কোনো এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স যদি গুণ করি তাহলে 1। আর 10 নম্বর, এ ডট বি আর বি ডট এ ইজ ইকুয়াল টু সমান, মানে এ ডট এ আর বি ডট এ সমান ফর অল এ বি। তাহলে এইটা হচ্ছে আইডেন্টিটি, এটা ডটের রেসপেক্টে আইডেন্টিটি, একই জিনিস। আর এটা হচ্ছে ডটের রেসপেক্টে ইনভার্স, তবে মনে রাখবে জিরোর ইনভার্স থাকে না, আর ডটের রেসপেক্টে কমিউটেটিভ। তার মানে 1 থেকে 5 আর 6 থেকে 10, একটা প্লাসের একটা ডটের, খালি পার্থক্য কি এইটা। এখানে খালি নন জিরোটা দিতে হয়, যেটা অনেক ছাত্রছাত্রীরা স্কিপ করে যায়, এবং অনেক ছাত্রছাত্রীরা তার ফলে অনেকে ভুল বলে, বলে স্যার এ প্লাস যেরকম ভাবে আপনি কমিউটেটিভ গ্রুপ বললেন, তাহলে এই 10 মানে 6 থেকে 8, 6 থেকে 10 নিয়ে তাহলে কি এফ ডটটাকে কমিউটেটিভ গ্রুপ বলবো না? এইটার জন্য ওটাকে কমিউটেটিভ বলবো না, এটা বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটাকে বলা যায় না। হ্যাঁ, তুমি মনয়েড অব্দি বলে তারপরে এই দুটোকে এক্সট্রা বলতে পারো, বলতে পারো স্যার এটা মনয়েড, তারপরে যেহেতু নন জিরোর ইনভার্স থাকতে হবে, জিরোর ইনভার্স থাকে না, ফলে এটা কিন্তু ডটের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ বা গ্রুপ হয় না।
আর আরেকটা যেটা 11 নম্বর, সেটা হচ্ছে এই প্লাস আর ডট মিলিয়ে মিশিয়ে একটা প্রপার্টি আছে, সেটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। সেটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। আর এইটা উল্টোটা করার দরকার নেই, কারণ ডটের রেসপেক্টে আর প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ, ফিল্ডের ক্ষেত্রে সেখানে একদিকে বললেই হয়ে যায়, এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ। তো এই 11টা প্রপার্টি যদি হয়, সেই 11টা প্রপার্টি যদি এই এফ, এই যে নন এমটি সেটটা যদি ঠিকঠাক ভাবে, এই নন এমটি সেটটা যদি স্যাটিসফাই করে 11টা প্রপার্টি, কার রেসপেক্টে, একটা প্লাস আর একটা ডট, দুটো মানে দুটো হচ্ছে আমাদের বাইনারি অপারেশন, তাহলে আমরা এফ কে বলবো ফিল্ড। আর পরবর্তীকালে ফিল্ডকে আমরা কিভাবে লিখি, এফ প্লাস ডট, যদিও এটা সব জানো যে এফ প্লাস ডট আকারে লিখি, সেই জন্য ওই জিনিসগুলো আর করাচ্ছি না। এবার যদি বলো স্যার ফিল্ড, আপনি তো শেখালেন সবই ঠিক আছে, তাহলে ফিল্ড মেনলি কি কি ফিল্ড হয়, মানে ফিল্ডের যদি বলো স্যার একদম কিছু উদাহরণ দিন, তো আমাদের ভেক্টর স্পেসের ক্ষেত্রে না, এই যে ভেক্টর স্পেস যে শুরু করব, সেখানে বেশি ফিল্ড তোমাদের লাগবে না। অনেক ধরনের ফিল্ড তো আমরা শিখেছি, আমাদের মেনলি যেগুলো লাগে সেটা হচ্ছে আর প্লাস ডট, আর মানে রিয়ালের ফিল্ড, সি প্লাস ডট কমপ্লেক্সের ফিল্ড, আর বিশেষ করে আরেকটা ফিল্ড আছে জেড টু। কেন এটা বলছি, এটা খুব ইন্টারেস্টিং ফিল্ড। জেড টু ফিল্ডের ক্যারেক্টারিস্টিক দুই, তো এই ফিল্ডে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি কোনোদিন বলবো, ম্যাট্রিক্স যখন করাবো ক্লাসের মধ্যেই বলবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলবো এই ফিল্ডটা খুব ইন্টারেস্টিং ফিল্ড। এই ফিল্ডটা যদি খুব ভালো, যে মানে ইন্টারভিউ লেভেল যদি খুব ভালো হয় এবং প্যানেলে যদি খুব ভালো এক্সপার্টরা বসেন, তাহলে এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের একটু ওরা মানে কি বলবো যে কোশ্চিন করেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছাত্রছাত্রীদের চেষ্টা করেন যে এই বিষয়টা তুমি জানো কিনা সেটা জানা, এবং এই বিষয়টা থেকে অনেকেই জানে না, যারা খুব ভালো এবং খুব ব্রিলিয়ান্ট এবং সবকিছুই জানে, কিন্তু তারা এই জায়গাটা কোনোদিনই হয়তো শেখেনি বা স্কিপ করে গেছে। তার ফলে এখান থেকে যখনই কোশ্চিন তারা বলতে পারে না বা ভুলভাল বলে, তখন কিন্তু তাদের ইন্টারভিউটা খারাপ হয়ে যায়। পরবর্তীকালে হয়তো ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে বুঝতে পারে ছাত্রছাত্রীরা যে না, ওটা ভুল বলে দিয়েছি, তার আগে হয়তো জানে না, পরে তো ইন্টারভিউতে যেটা থাকবে সেটা তো জানবেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আর প্লাস ডট, সি প্লাস ডট, জেড টু, তারপরে ধরো জেড পি, পি মানে যেখানে প্রাইম, বা জেড থ্রি, জেড ফাইভ, জেড সেভেন, এই ধরনের ফিল্ডগুলো, এরা সবই হচ্ছে ফিল্ড। এবং এইগুলো নিয়েই আমাদের ভেক্টর স্পেসে, বিশেষ করে আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে এই দুটো ফিল্ডই বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর, একটা সি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর আর সি, হ্যাঁ, রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, তার বাইরে আর আমাদের মানে খুব বেশি নেই। তবে তাও আমি জেড টু জেড থ্রি একটু আলোচনা করে দেবো, কোথায় কি কাজে লাগবে না লাগবে, ঠিক আছে। এইবার চলে আসি আমরা ভেক্টর স্পেসে। তাহলে এতক্ষণ কিন্তু আমি ভেক্টর স্পেস শুরুই করিনি, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, তাতেই দেখো আধ ঘন্টা। সবকিছু বলতে হয় শুরু করার আগে, সবকিছু বলতে হয়। রান্না বান্না করার আগে যেরকম ভাবে সবকিছু সবজি টবজি কেটে রাখতে হয়, মশলা টসলা, সেরকম ভাবে সবকিছু কাটা টাটা রেডি। এবার আমরা রান্না করব, কি রান্না করবো, ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের ক্ষেত্রে শুরু করার আগে, এখনো শুরু করিনি, শুরু করার আগে যেরকম ভাবে দেখবে, আমি যখন গ্রুপ থিওরি পড়ানো স্টার্ট করেছিলাম, একদম ইন্ট্রোডাকশন ক্লাসটা বা লেকচার ওয়ান যখন দেখবে, তখন দেখবে গ্রুপ থিওরিতে আমি গ্রুপের ডেফিনেশনে যাওয়ার আগে বাইনারি কম্পোজিশন কি সেটা বুঝিয়েছিলাম, সেটা জানতে হবে। তো এই ক্ষেত্রেও ভেক্টর স্পেসের ক্ষেত্রেও বলছে আমাদের বাইনারি কম্পোজিশনের ইউজ আছে। ভেক্টর স্পেসের ক্ষেত্রেও আমি বললাম না যে ভেক্টর স্পেস আর গ্রুপ বা রিং ফিল্ড প্রায় অনেকটা ক্ষেত্রেই একই, কিছু ক্ষেত্রে আলাদা অবশ্যই আছে, নাহলে তো একই হলে তো আর পড়তাম না নতুন ভাবে। কিন্তু ভেক্টর স্পেসের ক্ষেত্রেও যেরকম ভাবে গ্রুপ থিওরি, রিং থিওরি বা ফিল্ড থিওরি বাইনারি কম্পোজিশন আছে, সেরকম ভাবে ভেক্টর স্পেসে কিন্তু বাইনারি কম্পোজিশন আছে। তাহলে আমি যদি কাউকে বলি যে বাইনারি কম্পোজিশন কি, যেহেতু একবার তোমাদের আমি এগুলো পড়িয়েও দিয়েছি, তাই না, বাইনারি কম্পোজিশন সম্পর্কে খুব একটা অসুবিধা কারোর হওয়া উচিত না। এবং আমি একদম বেসিক জায়গা থেকে বাইনারি কম্পোজিশন শিখিয়েছি, তার এক্সাম্পল দিয়েছি। শুধু যে বাইনারি কম্পোজিশন মানে প্লাস বা ডট সেটা না, আমি সব ধরনের এক্সাম্পল দিয়ে করিয়েছি। কিন্তু হ্যাঁ, আমাদের সিলেবাসে ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা প্লাস বা ডটই মেনলি নিই। তো বাইনারি কম্পোজিশন কেউ কি আমাকে বলতে পারবে কি, জাস্ট ডেফিনেশন, এক্সাম্পল শুনবো না, ডেফিনেশন। A স্যার cross যে B ম্যাপিংটা এস স্কয়ারের বাইনারি কম্পোজিশন বাইনারি কম্পোজিশন কি বলছে, বাইনারি কম্পোজিশন হচ্ছে, ঠিকই বলার চেষ্টা করছো, কিন্তু এতজন বলছো বলে জিনিসটা ঠিক বোধগম্য হচ্ছে না কারোরই। তাহলে আমি বলে দিই, একটা বাইনারি কম্পোজিশন, আচ্ছা কোনো একটা সেটের উপর নিলাম, সেটটাকে আমি নাম দিচ্ছি বি। যদি বলো স্যার কেন ভি দিচ্ছেন, আমার ইচ্ছে, আমি সেটকে এ দিতে পারি, বি দিতে পারি, সি দিতে পারি, আমার মনে হলো ভি ফর ভেরি গুড, সেই জন্য আমি ভি দিলাম, তাই তো। কেন ভি দিলাম ভেরি গুড বলে, vector space বলে। ভেক্টরের জন্য। স্পেস বলে দেখো সবাই জানে, সব কিছু জানে, সবাই সব জেনে যাচ্ছে। তাহলে এই জন্য আমি, হ্যাঁ, চাকরির পরীক্ষা ভালো লাগে না পড়াতে, সবাই সব জানে। ফার্স্ট ইয়ারে যখন বাচ্চাগুলোকে জিজ্ঞেস করি
যে ভি দিব, ভি মানে কি জানো, বলবে স্যার কি বলুন, ভেরি গুড, ওরা বিশ্বাস করে নেয়, সত্যি বিশ্বাস করে নেয়, বলছে স্যার মানে ভেরি গুড বলে ভি দিয়েছে, স্যার মানে সবাইকে ভেরি গুড বলে, খুব ভালো লোক, সবসময় সবাইকে পছন্দ করে, সবাইকে মনে হয় কিছু পারলেই ভেরি গুড বলে, একদম যখন ফার্স্ট ইয়ারে ঢোকে ওরা, তখন অনেক সময় এগুলো বলি বাইনারি কম্পোজিশন গ্রুপ থিওরি, তখন ওরা বিশ্বাস করে না, তারপর বিশ্বাসটা ভাঙিয়ে দিয়ে আবার। তো যাই হোক, আমরা এখানে ভেক্টর স্পেস বলে ভি দিচ্ছি, তো একটা বাইনারি কম্পোজিশন অন ভি, দেখবে যখন গ্রুপ থিওরি করেছিলাম তখন জি দিয়েছিলাম, যখন রিং থিওরি তখন আর, যাই যেরকম ভাবে করি সেরকম। তাহলে একটা বাইনারি কম্পোজিশন দিলাম ভি এর উপর, সেই বাইনারি কম্পোজিশনটা কি বলছে, আর কিছুই না, একটা ম্যাপিং, একটা ম্যাপিং, একদম সহজ জিনিস, কোথা থেকে কোথায় ম্যাপিং, ম্যাপিংটাকে কিছু একটা নাম টাম দাও। আচ্ছা, এখানে যেহেতু আমি নর্মালি আমরা স্টার দিয়ে বলি, এখানে প্লাস আছে বলে ঠিক আছে, কিন্তু স্টার দিয়ে বলি, সেই স্টারটা হচ্ছে ভি ক্রস ভি থেকে ভিতে, ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যায়, এগুলো আর ডিটেলসে বলবো না, কারণ গ্রুপ থিওরিতে অলরেডি ডিটেলসে বলে দিয়েছি। এবার বাইনারি কম্পোজিশনে কিছুই না, বলছে ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যায়, যদি বলো স্যার একটা এক্সাম্পল দিন, তাহলে প্লাস হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন। ধরো আমি ভি সেটটাকে নিলাম জেড, সাপোজ, ঠিক আছে, তাহলে প্লাস জেড ক্রস জেড থেকে জেডে, এটা বলছে একটা বাইনারি কম্পোজিশন। কেন? ইভেন ডটও হতে পারে। কেন এটা একটা বাইনারি কম্পোজিশন আছে? বাইনারি কম্পোজিশনকে কিন্তু বাইনারি অপারেশনও বলা হয়, হ্যাঁ, কম্পোজিশন অপারেশন ব্যাপারগুলো একই, তুমি অপারেশন বলো বা কম্পোজিশন বলো, বিষয়গুলো একই, ঠিক আছে, তাহলে একটা বাইনারি কম্পোজিশন। তাহলে প্লাস কি করছে, এর আগেও বলেছি প্লাস কি করছে, তাহলে জেড ক্রস জেড এর এলিমেন্ট, জেড ক্রস জেড এর এলিমেন্ট মানে ধরো 2,3, জেড ক্রস জেড মানে কার্টেশিয়ান প্রোডাক্ট, কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্ট পেয়ার আকারে দেওয়া 2,3, প্রথম টুটা জেডে পরের থ্রিটা জেডে। তাহলে এই প্লাস 2,3 কে কোথায় নিয়ে আছে, জেডে নিয়ে আছে, কোথায় নিয়ে আছে, জেডে, ছোটবেলার জিনিস, পাঁচে, 2 আর 3 এর যোগফল 5, হ্যাঁ, পরবর্তীকালে আমরা প্লাস অফ 2,3 লিখি না, তার বদলে আমরা বলি যে না, প্লাস অফ 2,3 ছোটবেলা থেকে আমরা লিখে আসিনি, আমরা 2+3 লিখি, ব্যাপারটা একই, 2+3 মানে প্লাস অফ 2+3, 2,3 মানে এটা ম্যাপিং, 2 আর 3 এর মধ্যে একটা কম্পোজিশন, সেই কম্পোজিশনটা হচ্ছে 2,3 কে 5-এ নিয়ে যাচ্ছে। প্লাস কি করছে, প্লাস এটা একটা ম্যাপিং, প্লাস কি করছে, যেমন একটা ম্যাপিং এক্স কে কোথায় নিয়ে যায়, ধরো ওয়াই নিয়ে গেল, সিমিলারলি প্লাস কি করছে, প্লাস হচ্ছে একটা ম্যাপিং 2,3 জেড ক্রস জেড এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ডোমেন সেটের এলিমেন্ট, তাকে কোডোমেন 5-এ নিয়ে যাচ্ছে। যদি বলো প্লাস 3,4 কে কোথায় নিয়ে যাচ্ছে, 3,4 কে 7-এ নিয়ে যাচ্ছে, কেন, এটা যোগ, এইভাবে আমরা শিখে এসেছি। ডট করলে 3,4 কে 12-তে, ডট যদি নিতাম, তাহলে এইভাবে আমরা কি করছি, যদি ডট একটা বাইনারি কম্পোজিশন নিই, তাহলে ডট কি করবে, ডট একটা বাইনারি কম্পোজিশন 2,3 কে 6-এ নিয়ে যাবে, এটাও জেড ক্রস জেড এর সঙ্গে আরও হবে, যাই, তাহলে যাই হোক, বাইনারি কম্পোজিশন সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি, এটার বেশি সময় আমি নষ্ট করতে চাইছি না। এইবার বলছে বাইনারি কম্পোজিশন ছাড়াও ভেক্টর স্পেসে আরেক ধরনের কম্পোজিশন কাজে লাগে, শুধুমাত্র বাইনারি কম্পোজিশন হলে হয় না, আরেকটা কম্পোজিশন আছে, সেই কম্পোজিশনটা ভেক্টর স্পেসের ক্ষেত্রে কাজে লাগে। সেটা কি জানো? সেটাকে বলে এক্সটার্নাল কম্পোজিশন। এই এক্সটার্নাল কম্পোজিশনটা ভালো করে শিখে নিতে হবে, যদিও খুব সহজ, নাম শুনে বুঝতে পারা যাচ্ছে যে এক্সটার্নাল মানে কেউ বাইরে থেকে এসে পণ্ডিতি করবেই। বাইনারি কম্পোজিশন মানে যা হচ্ছে নিজের মধ্যে হচ্ছে, যা ঝামেলা যা অশান্তি নিজের বাড়ির মধ্যে, ভি ক্রস ভি এর এলিমেন্ট ভিতেই যাচ্ছে, যা ইচ্ছে যাকে খুশি যা নিজের বাড়ির মধ্যে ঝামেলা সেটি। আর এক্সটার্নাল মানে না, বাইরে থেকে কেউ একটা আসবে এবং এসে কি করবে, ঝামেলা পাকাবে, কে ঝামেলা পাকাবে, যদিও ঝামেলা বলা ঠিক না, ভালোই জিনিস করবে, বাইরে থেকে এখানে খারাপ জিনিস করবে না, ঝামেলা পাকালে ভেক্টর স্পেসই পড়তাম না আমরা। তাহলে এইবার কি করবে, বাইরে থেকে কেউ মানে এবার দুটো সেট থাকবে, একটা হচ্ছে এফ আর একটা ভি, একটা ভি আর একটা এফ। যদি বলো স্যার ভি তো নিচ্ছেন ভেক্টর স্পেস, ভেরি গুড, না তাহলে এফ কেন নিচ্ছি, কে বলতে পারে হঠাৎ করে এফ কেন নিলাম এত চিহ্ন থাকতে গিয়ে, ফিল্ডের জন্য ফিল্ডের জন্য। ফিল্ডের তাহলে জন্য এইবার ফিল্ড বলছে, ফিল্ড এখানে কাজ করবে বা ফিল্ডের এখানে ইউজ আছে, এবং এই কারণেই আমি এতক্ষণ ধরে ফিল্ড পড়লাম, এমনি এমনি পড়িনি। হয়তো অনেকে ভাবতে পারো স্যার মনে হয় আবার একই জিনিস রিভিশন দিচ্ছে, দূর স্যার তাড়াতাড়ি শুরু করুন, মাঝে মাঝে আমাকে মেসেজ করেন না ছাত্রছাত্রী, দেখবে স্যার তাড়াতাড়ি শুরু করুন, আপনি এইসব বলে লাভ নেই। আমি ইচ্ছা করে ফিল্ড পড়াইনি, সময় নষ্ট করার জন্য না। এবং ভেক্টর স্পেস যখন পড়াবো না, ভেক্টর স্পেসের ডেফিনেশন লেখার পর গুলিয়ে যাবে, বলবে স্যার এগুলো তো সব ফিল্ডে পড়ে এসেছি, তখন দুটোর মধ্যে একটা পার্থক্য তৈরি করবে, না কিছু তো পার্থক্য আছেই, নাহলে তো দুটো আলাদা জিনিস হতো না। যাই হোক, তাহলে আমরা দুটো সেট নিচ্ছি, একটা হচ্ছে ভি একটা এফ, দুটোই নন এমটি, সবই কিন্তু নন এমটি হতে হবে, হ্যাঁ, এখানেও কিন্তু যেটা নেব সবই নন এমটি, যাই হোক এখানে লিখিনি, অন ভি লিখেছি, কিন্তু মনে রাখবে এগুলো সব নন এমটি হয়। তাহলে এই হুম, দুটো নন এমটি সেট, আপাতত যে এখানে ফিল্ড আর ভি বললাম না, এমনি মানে ইন জেনারেল তো ডেফিনেশন দিতে হবে, তাহলে ইন জেনারেল দুটো নন এমটি সেট। এবার একটা এক্সটার্নাল কম্পোজিশন, এক্সটার্নাল, নাম শুনেই বুঝতে পারছো যে বাইরের কোনো ব্যাপার স্যাপার আছে, সেটা কি বলছে, সেটা হচ্ছেও একটা ম্যাপিং। এবার এক্সটার্নাল কম্পোজিশনকে নর্মালি যা ইচ্ছে দেওয়া হয়, আমরা এখানে ডট দিচ্ছি,
ইচ্ছা করে ডট দিচ্ছি কেন, কারণ ভেক্টর স্পেসের ক্ষেত্রে এক্সটার্নাল কম্পোজিশনটাকে আমরা ডট দিয়েই ইন্ডিকেট করে আসি বলে সুবিধা হবে, কিন্তু ডট দিচ্ছি। আচ্ছা, তাহলে বাইনারি কম্পোজিশন যেরকম ধরো প্লাস, প্লাস হচ্ছে ধরো ওই একই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট জেড ক্রস জেড থেকে জেডে বা ভি ক্রস ভি থেকে ভিতে, প্লাস ধরো ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে পাঠাচ্ছে। সিমিলারলি ডট কি করছে, এক্সটার্নাল কম্পোজিশনটা যেটা সেটা হচ্ছে ভি ক্রস ভি এর এলিমেন্ট না, এইবার হচ্ছে বাইরে থেকে এফ, এফ বাইরে থেকে আসলো, নিয়ে ভি এর সঙ্গে যুক্ত হয়ে এফ কে টেনে দিলাম, মানে এফ এর কাজ শেষ, এফ বাইরে থেকে আসলো আমার ঘরের ভিতর ঢুকলো, বললাম তুমি আমার বাড়ির আত্মীয় হয়ে গেছো, যাও তোমাকে আর বাইরে বেরোতে দিব না। তার মানে ডট কি করছে, এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছে, এফ এর আর কিছু থাকছে না, এফ এর এলিমেন্টকে নিচ্ছে, ভি কিন্তু এফ এর এলিমেন্টের সাহায্য নিয়ে তাকে ভি এর এলিমেন্টে পরিণত করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কম্পোজিশন, বোঝা গেল এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন মানে এফ এর এলিমেন্ট। আচ্ছা, এবার ব্যাপার আছে, অনেকে আবার আমাকে কোশ্চিন করে, স্যার এই যে আপনি যে এফ নিচ্ছেন তাহলে ভি ক্রস এফ নিলে হয় না? না, এফ কে লেফটেই নিতে হবে। এটা একটা বিষয় আছে মডিউল বলে, তো সেই মডিউল বিষয়টা তো আমাদের সিলেবাসে নেই, আমি জানি না কেউ পড়েছো কিনা, সেটা হচ্ছে অ্যালজেব্রার জিনিস। যদি এফ ক্রস ভি এর জায়গায় ভি ক্রস এফ দাও সেগুলো মডিউলের ক্ষেত্রে হয়, এখানে লিনিয়ার অ্যালজেব্রা বা ভেক্টর স্পেসের ক্ষেত্রে এফ কে বাঁ দিকেই নিতে হবে, ফিল্ডকে বাঁ দিকে, এটা ফিল্ড, এফ মানে ফিল্ড হয়, বাঁ দিকেই নিতে হবে, তাহলে এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে চলে যাবে। এবং এইটা হচ্ছে একটা ম্যাপিং। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন ও বাইনারি কম্পোজিশনের মতো একটা ম্যাপিং, এক্সটার্নাল কম্পোজিশন বা এক্সটার্নাল অপারেশন সেগুলো কিন্তু একটা ম্যাপিং। কিন্তু যেরকম ভাবে বাইনারিটা কি ছিল, ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছিল, বাইনারি হচ্ছে ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছে, এক্সটার্নাল এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এইবার একটা সমস্যা তৈরি হবে, আমি আগেই বলে দিচ্ছি সমস্যাটা কি তৈরি হবে। সমস্যা হচ্ছে ভেক্টর স্পেসের ক্ষেত্রে এফও থাকবে ভিও থাকবে, তো ছাত্রছাত্রীদের মধ্যে যেটা কনফিউশন যে স্যার এফ এর এলিমেন্ট আর ভি এর এলিমেন্ট বুঝবো কি করে। এক তো হচ্ছে কে কথায় আছে বিলংস টু লিখলে বোঝা যায়, যে ধরো আমি বললাম যে এ বিলংস টু এফ, তার মানে এ এফ এ আছে। আর আরেকটা আমি প্রথম থেকেই বলি যে দুটো এলিমেন্টকে না দুটো পৃথক ভাবে লেখো, একটাকে ইংলিশ দিয়ে লেখো, একটাকে গ্রিক দিয়ে লেখো। বাংলা তো আর ইউজ করতে পারবো না, মানে বাংলা দিয়েও লিখতাম ক খ গ ঘ, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যেটা ফিল্ড, হুম, যেটা ফিল্ড, সেই ফিল্ডের এলিমেন্টগুলোকে, যেটা ফিল্ড বলছি তার এলিমেন্টগুলোকে আমরা লিখতে হবে ইংলিশ দিয়ে, এ বি সি ডি এগুলো দিয়ে। আর যারা ভেক্টর স্পেস হবে, এখনো হয়নি শেখায়নি, সেটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করি বা ডিনোট করি, সেই ভেক্টর স্পেসের এলিমেন্টগুলোকে আমরা গ্রিক লেটারে লিখবো। যদি বলো স্যার গ্রিক লেটারকে আমরা শিখেছি কোনোদিন, এগুলো গ্রিক না, এগুলো হচ্ছে ল্যাটিন, তাই তো? এগুলো আলফা বিটা গামা ডেল্টা এগুলো কি বলে, কোন লেটার? গ্রিক গ্রিক এগুলো গ্রিক লেটার, ওইখান থেকেই ব্যাপার আছে। তাহলে এগুলো হচ্ছে ইংলিশ দিয়ে লিখবো, ফিল্ডকে আমরা ইংলিশ দিয়ে লিখবো, ইংলিশ আর গ্রিক প্রায় সমান, একটু উল্টোপাল্টা হয়, মানে অন্তত লেটার বলছি, ল্যাঙ্গুয়েজ আমি জানি না। আর এগুলো হচ্ছে গ্রিক লেটার, এ ফর আলফা, বি ফর বিটা, সি ফর গামা, ডি ফর ডেল্টা, ই ফর এপসাইলন, এরকম আছে। টাও, টি ফর টাও, ঠিক আছে, পি ফর ফাই, যদিও আমরা নিজেদের মতো গুছিয়ে নিয়েছি, কিন্তু ওরকম নাও হতে পারে, হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা যাই হোক, টি মানে ওরকম আছে যে অনেক কিছু ওরকম, যেমন থিটা, থিটা আবার টিএইচ আছে, টিএইচ ফর থিটা, তো এরকম অনেক কিছু হয়। তো আমরা কি করব তাহলে, আমরা এইভাবে আমরা ফিল্ডের এলিমেন্টকে এবিসিডি দিয়ে লিখবো, আর ভেক্টর স্পেসের এলিমেন্টকে মানে আলফা বিটা গামা ডেল্টা, তার ফলে আমাদের পার্থক্য বুঝতে পারবো। এবার কি করে, ধর আমি একটা উদাহরণ দিই দিই, এক্সটার্নাল কম্পোজিশনের ব্যাপারটাই বলে দিই। ধরো আমি একটা ফিল্ডের এলিমেন্ট নিলাম, ফিল্ডের এলিমেন্ট ধরো নিলাম সি, এবিসিডি যা ইচ্ছে নেওয়া যায়, আমি সি নিচ্ছি, সি ফিল্ডে আছে। আর আলফা নিলাম ভিতে, ভালো করে বুঝতে হবে। এই যে এবার এক্সটার্নাল কম্পোজিশন কার এলিমেন্টের সঙ্গে কার এলিমেন্ট হয় ভালো করে বোঝার চেষ্টা করো। এফ ক্রস ভি, তাহলে এফ ক্রস ভি এর এলিমেন্ট, এফ ক্রস ভি এর এলিমেন্টের উপর ডট লাগাবো। তো আমরা কি করি, আমরা একটু আগে বললাম না যে প্লাস অফ টু কমা থ্রি এর জায়গায় টু প্লাস থ্রি লাগাই, ডট অফ টু কমা থ্রি এর জায়গায় টু ডট থ্রি লাগাই, ব্যাপারটা একই। তাহলে সিমিলারলি এখানেও ডট অফ এফ ক্রস ভি এর এলিমেন্ট না করে এফ এর এলিমেন্ট ডট ভি এর এলিমেন্ট করে দিই, ব্যাপারটা একই। মানে তুমি যদি বলো ডট অফ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি যদি এরকম বলি যে ডট, আচ্ছা ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট হচ্ছে সি কমা এফ ক্রস ভি এর এলিমেন্ট বলো না, সি কমা আলফা, এটাই তো হবে এফ ক্রস ভি, এখানে এফ এ আছে এটা ভিতে আছে, তাই না, এটা এফ এ এটা ভিতে। তো ডট অফ সি কমা আলফা না বলে আমরা পরবর্তীকালে কি বলি, সি ডট আলফা। ব্যাপার একই, ডট অফ সি কমা আলফা না বলে সি ডট আলফা বা সি আলফা বললেও হয়। তুমি বলো স্যার ডট ফট দেবো না, ডটের ক্ষেত্রে সি আলফা। কেউ কি বলতে পারবে, আমি মাইকটা অনও রেখেছি, এফ ক্রস ভি এর এলিমেন্টকে ডট, এই সি আলফা কোথায় থাকবে, ভিতে ভিতে নিচে থাকবে। ভিতে থাকবে মানে আলফাটা সি এফ এ, সি বলছে এফ এ, সি এফ এ,
এটাকে বলে ফিল্ডের এলিমেন্ট। পরবর্তীকালে ফিল্ডের এলিমেন্টকে আমরা বলি স্কেলার, আর ভেক্টর স্পেসের এলিমেন্ট বলি ভেক্টর। যে ভেক্টর করনি, ভেক্টর ক্যালকুলাস পড়াশোনা করছো না? ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে যার মান আর দিক দুই আছে তাকে বলে ভেক্টর, যার শুধু মান আছে তাকে বলে স্কেলার। ওইসব পাতি ডেফিনেশন, ওগুলো ছোটবেলার ডেফিনেশন, ওগুলো বাচ্চাদেরকে ওরকম ভাবে শেখায় যে যার মান আর দিক আছে তাই ওই, যার মান আছে দিক নেই তাই ওই, ওগুলো ছোটবেলার ডেফিনেশন। বড়বেলার ডেফিনেশন হচ্ছে যারা ভেক্টর স্পেসের এলিমেন্ট তারা ভেক্টর, যারা ফিল্ডের এলিমেন্ট তারা স্কেলার, সোজা কথা। তাহলে এইটা হচ্ছে একটা স্কেলার ফিল্ডের এলিমেন্ট, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট ভেক্টর। একটা স্কেলার আর ভেক্টর গুণ করে ভেক্টরই হয়। ওই সব জায়গা থেকে এটা এসছে, একটা স্কেলার আর ভেক্টর গুণ করে ভেক্টর হয়। মনে রাখবে ফিল্ডের এলিমেন্টের সঙ্গে ভেক্টর এলিমেন্ট গুণ করে ভেক্টরে থাকবে, ভেক্টর স্পেসই হবে। স্যার তাহলে এই বিষয়টা এক্সটার্নাল স্যার কম্পোজিশনের জন্য এসছে। হ্যাঁ বলো। ওই যে ভেক্টরে যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের প্রপার্টিজ ওগুলো কি ভর করবে? পরে আসছি, সব আসছি, এখনো ভেক্টর শেখাইনি, ডেফিনেশন দিইনি, ঠিক আছে? আসছি আমি, চিন্তা করো না। তোমার কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। তো আপাতত এটা কি বুঝতে পারলে যে সি যদি ফিল্ডে থাকে, আলফা যদি ভিতে থাকে, তাহলে সি আলফা কোথায় থাকবে? ভিতে। ফিল্ডে না ভিতে? ভিতে। তার মানে বিতে। ফিল্ডের দিতে এলিমেন্ট, থাকবে। ফিল্ডের এলিমেন্ট আর ভি এর এলিমেন্টকে আমরা কম্পোজ করে, কম্পোজ মানে এখানে ডট, কম্পোজিশনটা ডট, সেই কম্পোজ করে আমরা ভিতে নিয়ে যেতে পারছি। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল কম্পোজিশনের কাজ। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন কি করছে? বাইরে থেকে এক্সটার্নালি এফ আসছে, কিন্তু সে ভি এর সাথে কাজ করে ভিতেই চলে যাচ্ছে, তার কোনো অস্তিত্ব নেই বাইরে থেকে এসে। আসার পর তার অস্তিত্ব লোপ হয়ে যাচ্ছে। এইবার আমরা চলে আসবো ভেক্টর স্পেসের ডেফিনেশন। তাহলে এত কিছু বললাম, সমস্ত কিছু তৈরি করে নিলাম, এইবার ভেক্টর স্পেসের ডেফিনেশনটা বলি। এবং খুব সহজ, কিন্তু কন্ডিশন বেশি আছে। যেমন ফিল্ডের ক্ষেত্রে 11টা কন্ডিশন আছে, ভেক্টর স্পেসের ক্ষেত্রে 10টা কন্ডিশন আছে। ফিল্ডের আর ভেক্টর স্পেসের কিছু মানে কিছু কন্ডিশন হুবহু মিলে যাবে, আর কিছু কন্ডিশন অবশ্যই আলাদা আছে। তাহলে ভেক্টর স্পেসের ক্ষেত্রে একদমই গ্রুপ থিওরি, রিং থিওরি বা ফিল্ড থিওরি ডেফিনেশন যদি পড়ে থাকো, তাহলে অনেকটা ওরকমই, যে একটা নন এমটি সেট নেব। গ্রুপের ক্ষেত্রে নন এমটি সেটের নাম দিয়েছি জি, রিং এর ক্ষেত্রে আর, ফিল্ডের ক্ষেত্রে এফ, ভেক্টর স্পেসের ক্ষেত্রে সেই নন এমটি সেটটার নাম দেবো বি। তাহলে সবার আগে কি করতে হবে? সেটটাকে নন এমটি হতে হবে, এটা কিন্তু বলে রাখলাম। এগুলো হয়তো রিটেনের ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু কোনোদিন হয়তো ইন্টারভিউতে এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু কনফিউশন করার চেষ্টা করবে। তাহলে ভি, আমরা যে সেটটা নিলাম সেই সেটটা কি হতে হবে? সবার আগে নন এমটি হতে হবে। সেই ভি সেটটাকে আমরা বলবো ফিল্ড ভেক্টর স্পেস ইজ সেইড টু বি এ ভেক্টর স্পেস। সেই ভিটাকে আমরা বলবো ভেক্টর স্পেস। এইবার একটা এক্সট্রা জিনিস যোগ হবে, বলবো ওভার এ ফিল্ড, একটা ফিল্ডের ওপর একটা ফিল্ড এখানে কাজে লাগবে। যদি বলো কেন স্যার ফিল্ড কাজে লাগবে? এই যে এক্সটার্নাল কম্পোজিশনের ক্ষেত্রে ফিল্ড কাজে লাগবে। তাহলে যে কোনো একটা নন এমটি সেটকে আমরা ভেক্টর স্পেস বলি, কিন্তু ভেক্টর স্পেস যখনই বলবো সঙ্গে সঙ্গে বুঝবে যে একটা ফিল্ড জরুরি, একটা ফিল্ড থাকবেই। উইদাউট ফিল্ড আমরা ভেক্টর স্পেসের ডেফিনেশন দিতে পারি না, মনে থাকবে। এবং শুধুমাত্র ফিল্ডের ওপর হলেই চলবে না, বলছে আরো দুটো কম্পোজিশন চাই উইথ রেসপেক্ট টু, দুটোর মধ্যে একটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। যেরকম রিং এর ক্ষেত্রে দুটো কম্পোজিশন দুটোই বাইনারি, ফিল্ডের ক্ষেত্রে দুটো কম্পোজিশন দুটোই বাইনারি। যে কিছুক্ষণ আগে ফিল্ডের ডেফিনেশনটা ওই জন্য দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় পার্থক্যটা। ফিল্ডের ক্ষেত্রে একটা প্লাস একটা ডট, কিন্তু এই ক্ষেত্রে বলছে এখানেও একটা প্লাস একটা ডট, কিন্তু প্লাসটা হচ্ছে বাইনারি, প্লাসটা হচ্ছে বাইনারি। আর ডট যেটা, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল মানে কিন্তু নিজেদের মধ্যে না, বাইরে থেকে কেউ এসে, হ্যাঁ, অন্যর সঙ্গে ম্যাপিং করে অন্য জায়গায় নিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এক্সটার্নাল কম্পোজিশন, তাহলে একটা বাইনারি কম্পোজিশন যেটাকে আমরা প্লাস বলছি, আর একটা এক্সটার্নাল কম্পোজিশন যেটাকে আমরা ডট বলছি। এবং এই নিম্নলিখিত কন্ডিশনগুলো হোল্ড করতে হবে, তাহলে হবে। ইফ দ্য ফলোইং কন্ডিশনস হোল্ড। কতগুলো কন্ডিশন আছে? 10টা। একদম 10খানা কন্ডিশন দিই। 10খানা কন্ডিশন যদি বলো স্যার মুখস্থ করতে পারবো? ফিল্ডে পারোনি 11টা, ইন্টিগ্রাল ডোমেনে পারোনি, ডিভিশন রিং পারোনি, রিং এ 8টা পারোনি, তাহলে এখানেও একই 10টা, কোনো ব্যাপার না। তো প্রথম 5টা তো একদম খুবই সহজ। কি? এইবার পার্থক্য করার জন্য আমরা দুটো এলিমেন্ট ধরবো ভি থেকে। দেখো এতক্ষণ অবধি আমরা কিন্তু ফিল্ড করেছি, ফিল্ডের এলিমেন্ট। দেখো যেমন ফিল্ডের ক্ষেত্রে কি আছে, ফিল্ডের ক্ষেত্রে দুটো এলিমেন্ট ফিল্ড থেকে নিয়েছি। এবার ভেক্টর স্পেসের ক্ষেত্রে বা ভি এর ক্ষেত্রে আমরা দুটো এলিমেন্ট ভি থেকে নিব। তবে আমি বলেছি যে আমরা কি করব, আমরা ভি এর এলিমেন্টগুলো নিব গ্রিক লেটারে, আর ফিল্ডের এলিমেন্টগুলো নিব ইংলিশ লেটারে। তার ফলে বুঝতে আমাদের সুবিধা হবে, আমরা নিজেরাই পার্থক্য করতে পারবো, নাহলে গুলিয়ে যাবে। তার ফলে আমরা কি করব, ভি থেকে যে এলিমেন্টগুলো নিব, এবার এ বি না নিয়ে এটাকে বলবো আলফা বিটা। ব্যাপার কিন্তু একই, মানে তুমি যদি এ বি নাও তাতে কোনো ভুল নেই, কিন্তু আমরা নিজেরাই পরবর্তীকালে কনফিউজ হয়ে যাবো যে কে ফিল্ডের কে ভি এর। সেই কারণে আমি ভি এর এলিমেন্টগুলোকে স্পেসিফিক্যালি আমি বলছি গ্রিক লেটার দিয়ে লিখতে, আলফা বিটা। তাহলে আলফা বিটা ভিতে আছে। বলছে একদম ক্লোজার প্রপার্টি, আলফা বিটা যদি ভিতে থাকে তাহলে আলফা প্লাস বিটা ভিতে আছে, কার রেসপেক্টে? প্লাসের রেসপেক্টে ক্লোজার।
যেরকম পড়ে এসছি একই জিনিস, প্লাসের রেসপেক্টে ক্লোজার। যদি বলো স্যার 1 নম্বর প্রপার্টি, তাহলে তো একদম রিং ফিল্ডের মতো, গ্রুপ থিওরির মতো। হ্যাঁ, একই জিনিস, এখানেও বাইনারি কম্পোজিশন, ওখানেও ছিল, এখানেও ক্লোজার, ওখানেও ছিল একই। 2 নম্বর বলছে, 2 নম্বরটা হুবহু সেম, দেখবে কি 2 নম্বরটাও বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা, একদম হুবহু। এটা কি, এটার কিছুই না, আলফা বিটা গামা ভিতে থাকবে এবং এই প্রপার্টিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ভেক্টর স্পেসের ক্ষেত্রে একই। 3 নম্বর, যেরকম ভাবে ফিল্ডের 3 নম্বর প্রপার্টিটা আরেকবার মনে করে দিচ্ছি, একটা জিরো এলিমেন্ট আছে, মানে অ্যাডিটিভ আইডেন্টিটি। একটা জিরো এলিমেন্ট মানে কি, ওটাকে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি বা জিরো এলিমেন্ট বলা মানে কি, অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটির কাজ কি, যে কোনো এলিমেন্টের সঙ্গে অ্যাডিটিভ আইডেন্টিটি যোগ করে ওটাই পাওয়া। বলছে ভেক্টর স্পেসও একই কেস, যে কোনো এলিমেন্টের সঙ্গে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলবো, জিরো ভেক্টর, এখানে যেরকম জিরো এলিমেন্ট বলি ফিল্ডের ক্ষেত্রে এলিমেন্ট, আর এই ক্ষেত্রে যেহেতু এটা ভেক্টর স্পেসের এলিমেন্ট বলবো, তাহলে বলবো দেয়ার এক্সিস্ট এ জিরো ভেক্টর, বা অনেকে এটাকে বলে নাল ভেক্টর, ব্যাপার একই। ওই যে ভেক্টর ক্যালকুলাসে যে এই যে তীর চিহ্ন দিয়ে লেখো না, সেটাই তো। এবং আমরা তীর চিহ্ন দিয়েও লিখতে পারি, তবে তীর তীর না ইউজ করে বেশিরভাগ বইতে ওরা নাল ভেক্টর বা জিরো ভেক্টরকে থিটা দিয়েছে। যদি বলো স্যার কেন থিটা দিচ্ছি, কারণ ফিল্ডের জিরোকে আমরা জিরো দিই, আর ভেক্টর স্পেসের জিরোকে একটু আলাদা করার জন্য থিটা দিই। এবার অনেক বইতে এরকম পেঁচানো বোল্ড টোল্ডও দেয়, কিন্তু এইসব পেঁচানো কোনটা কোনটা সহজে বুঝতে গেলে মুশকিল। তার থেকে বেস্ট উপায় হচ্ছে থিটা দিয়ে দেওয়া। থিটাটা তাহলে গ্রিক লেটারও হয়ে গেল, ভেক্টর স্পেসে এলিমেন্ট হলো, আর থিটা মানে হচ্ছে নাল ভেক্টর, এটা বোঝানো। কারণ এর আগেও আমরা দেখবে থিটাটা ট্রিভিয়াল টিবিয়াল এগুলোর ক্ষেত্রে থিটা ইউজ করেছি, সেটা থিটাটাই ইউজ করছি। তাহলে এরকম একটা নাল ভেক্টর, সেটা হচ্ছে থিটা, সেটা ভিতে কিন্তু সাজ দ্যাট নাল ভেক্টরের কাজ কি বলছে, জিরো ভেক্টর বা নাল ভেক্টরের কাজ হচ্ছে যে কোনো আলফা যদি একটা এলিমেন্ট নিই ভি থেকে, তাহলে তার সঙ্গে নাল ভেক্টর যোগ করলে বা থিটা যোগ করলে আলফাই পাবো আবার। বুঝতে পারা যাচ্ছে, একদম সেম জিনিস। এখানে কি ছিল, এখানে যে কোনো এলিমেন্ট এ এর সঙ্গে জিরো যোগ করলে এ পাচ্ছিলাম, এখানে এ এর জায়গায় আলফা আর জিরোর জায়গায় থিটা। তাহলে কেন আমি আলাদা করে থিটা লিখলাম, কারণ কে ভেক্টর স্পেসের জিরো কে ফিল্ডের জিরো, এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তাহলে যদি আমি শুধু জিরো দিই, তাহলে মনে রাখবে এটা ফিল্ডের জিরো, আর যদি থিটা দিই তাহলে এটা ভেক্টর স্পেসের জিরো, দুটোই জিরো। দুটোরই কাজ কি, দুটোরই কাজ হচ্ছে ফিল্ডের সঙ্গে যে কোনো এলিমেন্ট, ফিল্ডের যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো যোগ করলে ওটাই, আর ভেক্টর স্পেসেরও যে কোনো এলিমেন্টের সঙ্গে থিটা যোগ করলে ওটাই। কাজ একই, কোনো পার্থক্য কিছু নেই, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম আর সিম্বলটা চেঞ্জ করে দিলাম, তার ফলে আমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে যে কোনটা কার এলিমেন্ট। 4 নম্বর, যেরকম ভাবে ফিল্ডের ক্ষেত্রে দেখবে অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স ছিল মাইনাসে, ভেক্টর স্পেসও একই। কি বলছে, ফর ইচ, যে কোনো ভেক্টর যদি আমরা নিয়ে নিই, বা এখানে ভেক্টর এখনো বলছি না যেহেতু এখনো ভেক্টর স্পেস হয়নি, একটা এলিমেন্ট নিয়ে নিই যে কোনো, সেই এলিমেন্টটাকে আমরা যদি এ বলি, সরি এ না, আমরা ভি থেকে নিচ্ছি, তাহলে আলফা বলি ভি থেকে, তাহলে বলছে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, তার জন্য একটা অ্যাডিটিভ ইনভার্স টাইপের এলিমেন্ট হয়, সেটাকে আমরা মাইনাস আলফা বলবো। জাস্ট একই জিনিস, ওখানে এ নিতাম ফিল্ডে, এখানে মাইনাস এ নিতাম, এখানে আলফা নিচ্ছি তার বদলে মাইনাস আলফা নিচ্ছি, আর কোনো পার্থক্য নেই, কিচ্ছু পার্থক্য নেই, একদম হুবহু সেম। যাতে করে আলফা প্লাস মাইনাস আলফা যোগ করলে নাল ভেক্টর জিরো এলিমেন্ট, মানে এখানে নাল ভেক্টর হয়ে যাবে থিটা। আর 5 নম্বর, কেউ বলতে পারবে 5 নম্বর প্রপার্টিটা একদম ফিল্ডের মতোই, তাহলে 5 নম্বর প্রপার্টি দেখি তোমাদেরকে দিয়ে বলাই। কমিউনিটি alpha plus beta is alpha equal plus to beta is equal to beta plus একদম বলছে কমিউটেটিভ, বা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা। তাহলে এই যে প্রথম 5টা প্রপার্টি, বিশ্বাস করো ফিল্ড আর বি এর প্রথম 5টা প্রপার্টি একদম হুবহু সেম, কোনো পার্থক্য নেই, যা সেখানে এ আর এখানে বি, একদম হুবহু সেম, কোনো পার্থক্য নেই। এবং এই কারণে ভেক্টর স্পেসের এই 5খানা কন্ডিশনকে যদি তুমি বলো স্যার কম্বাইন করা যাবে, একদমই যাবে। কেন যাবে না, ফিল্ডে করে যদি এটা করতে পারো না, ওই 5টা কন্ডিশনকে একসাথে আমরা বলতে পারি ভি প্লাস, এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। একদম ভেক্টর স্পেস হতে পারে, কিন্তু ভি প্লাস হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। যদি বলো স্যার এইবার বাকি আরো যে আপনি 10টা বলেছিলেন, তাহলে 6 থেকে 10 যে বেঁচে গেল, হ্যাঁ এইবার একটু অন্যরকম। কেন অন্যরকম, কারণ ফিল্ডের ক্ষেত্রে 6 থেকে 10 কি হয় জানো, 6 থেকে 10 এটা ডটের রেসপেক্টে, কিন্তু ডট কিন্তু বাইনারি। বাইনারি মানে দেখো দুটো এলিমেন্ট ফিল্ডেই থাকবে, সব কিন্তু ফিল্ডেই থাকবে, বাইনারি মানে ফিল্ডের বাইরে কিছু হচ্ছে না। আর এইবার যে ডটটা না, সেটা চিহ্ন ডট হলেও, সেটা কিন্তু বাইনারি না, সেবারে এটা এক্সটার্নাল।
বাইনারিটা প্লাস, তার ফলে বাইনারিটা হচ্ছে গ্রুপ থিওরির মতো কাজ হবে, রিং থিওরি, ফিল্ড থিওরির মতো, কিন্তু এক্সটার্নালটা একটু অন্য হবে। এবার ডট কি করবে, ডটের মধ্যে বলছে দেখো এতক্ষণ আপনি ফিল্ডের ইউজই করিনি, কোথাও ফিল্ড নেই, জাস্ট পাঁচটা কন্ডিশন যে দিয়েছি, পাঁচটা কন্ডিশনে কোনো ফিল্ড টিল্ড কিচ্ছু বলিনি, সব ভি এর এলিমেন্ট। ভি কেন, বাইনারি কম্পোজিশন মানে নিজের মধ্যেই কাজ হচ্ছে। এইবার প্রথম আমি 6 নম্বর থেকে এক্সটার্নাল কম্পোজিশন দিতে চাইছি। এক্সটার্নাল কম্পোজিশনে কি হবে, ভিও থাকবে, এফও থাকবে। কিরকম হবে, বলছে সি যদি ফিল্ডে থাকে, ফিল্ডের এলিমেন্টকে আগে লিখবো বাঁ দিকে, এই যে এফ ক্রস ভি, হ্যাঁ এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছে, কিন্তু আগে ফিল্ডের এলিমেন্ট পরে ভি এর এলিমেন্ট। আর আলফা যদি ভিতে থাকে, তাহলে বলছে সি ডট আলফা এটা ভিতে থাকবে। এটা হচ্ছে 6 নম্বর। এটাকে আমি ক্লোজার বলাটাও ভুল, কারণ এটা তো একই সেটের মধ্যে না, কিন্তু অনেকটা ওরকমই, এটা ফিল্ড থেকে, এটা হচ্ছে ভি থেকে, তাহলে সি আলফাটা ভিতে থাকবে, সোজা কথা। তার মানে এক্সটার্নাল কম্পোজিশন ডেফিনেশনটা এটাই, কিন্তু যদি বাদও দিয়ে দাও তাহলে এক্সটার্নাল কম্পোজিশন অনুসারে ওটা হবেই। 7 নম্বর, তাহলে 6, এটাকে ক্লোজার বলবো না কিন্তু, কারণ এটা এক্সটার্নাল কম্পোজিশন ডট। এবার যদি বলো স্যার ডট দেননি, দিয়ে দাও একটা ফুটকি এখানে ডট, আর না হলে দিতে হবে না, যেটা ইচ্ছা, ডটের ক্ষেত্রে আমরা অনেক সময় দিই না। 7 নম্বর বলছে সি, আচ্ছা তাহলে এবিসিডি যদি দিই তাহলে ফিল্ডের এলিমেন্ট, এটা কি বুঝতে আর অসুবিধা হবে? এবিসিডি যদি আমি দিয়ে দিই তাহলে মনে রাখবে এটা ফিল্ডের এলিমেন্ট, আর আলফা বিটা গামা হচ্ছে ভেক্টর স্পেসে। তাহলে এবার সি ইন্টু ডি আলফা যদি হয়, তাহলে বলছে এটা ইজ ইকুয়াল টু সিডি ইন্টু আলফা। কে বলতে পারে সি আর ডি কার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট, আর আলফা হচ্ছে ভি এর এলিমেন্ট। এবার ব্যাপার আছে, দাঁড়াও, অনেক কিছু বোঝাবো। সি ফিল্ডের এলিমেন্ট বাঁ দিকে, ডি ফিল্ডের এলিমেন্ট বাঁ দিকে, আলফা ভেক্টর, ডি আর আলফা ফিল্ড আর ভেক্টর, ফিল্ড আর ভেক্টর গুণে এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভিতে থাকে, তার সঙ্গে আবার বাঁ দিকে ফিল্ড, আবার ফিল্ডের এলিমেন্ট ভেক্টর, তার মানে আলটিমেটলি এটা ভেক্টর, আলটিমেটলি এটা ভেক্টর। এবার যদি বলো যে স্যার তাহলে ডান দিকে কি হলো, ডান দিকে দুটো ফিল্ডের এলিমেন্ট, ক্লোজার প্রপার্টি, এই যে দুটো ফিল্ড সি আর ডি, দুটো ফিল্ডের এলিমেন্ট, এ আর বি ফিল্ডের এলিমেন্ট, তাদের ডট প্রোডাক্ট ফিল্ডে থাকে, তাহলে সি আর ডি দুটো ফিল্ডের এলিমেন্ট, এই সিডি ফিল্ডে থাকে, ফিল্ডের সাথে আবার ভেক্টর, ভেক্টরে থাকবে, ভেক্টর স্পেসে থাকবে, তার ফলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর আলটিমেটলি। যেমন আমরা করি না, এ ধরো একটা ভেক্টর, তার সঙ্গে 2 গুণ করছে, টু এ, টু এ কি হয়, জাস্ট তার মানটাকে দ্বিগুণ করে দিচ্ছে, ওটাও তো ভেক্টর। 3 এ একটা ভেক্টর, মাইনাসে একটা ভেক্টর, দিকটা অপোজিট হয়ে যাবে। তো ওই বিষয়টাই তো, যে কোনো একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলার গুণ করা, 2 3 4 5 যাই গুণ করো না, এখানে সি ডি যাই গুণ করো, সেগুলো তো ভেক্টরই, সেগুলো তো স্কেলারই। স্কেলার মানে ফিল্ডের এলিমেন্ট। যাই হোক, 8 নম্বর, ঠিক আছে। 8 নম্বরটা কি বলছে, বলছে সি প্লাস ডি ইন্টু আলফা ইজ ইকুয়াল টু সি আলফা প্লাস ডি আলফা, যেখানে সি আর ডি ফিল্ডে আছে আর আলফা ভিতে আছে, সি আর ডি ফিল্ডে আছে আর আলফা ভিতে আছে। আর 9 নম্বর বলছে একদম সিমিলার, কিরকম, সি হচ্ছে ফিল্ডের আর আলফা আর বিটা হচ্ছে ভি এর এলিমেন্ট, তাহলে সেটা হচ্ছে সি আলফা প্লাস সি বিটা, অনেকটা ডিস্ট্রিবিউটিভের মতোই, কিন্তু যাই হোক সেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ বলি না, আমরা এইটা হচ্ছে, যেহেতু দুটো আলাদা আলাদা সেট আছে, তো একটা হচ্ছে ভি একটা এফ, সেই জন্য আমরা এটাকে কোনো নাম টাম দিই না, বিভিন্ন নাম এরকম থাকে অন্যান্য বইতে, অত নাম জেনে এগুলো লাভ নেই, মোট কথা আলফা বিটা ভিতে থাকবে আর সি হচ্ছে ফিল্ডে থাকবে। আর 10 নম্বর, ওয়ান ওয়ান হচ্ছে, আমি বলে দিই, এই যে ওয়ান, এই যে ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের আইডেন্টিটি, ফিল্ডের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি, তার সঙ্গে ভি এর এলিমেন্ট গুণ করছি, বলছে আলফা হবে ফর অল আলফা বিলংস টু ভি। আর ওয়ান কি, ওয়ান স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এফ, তাহলে এফ এর এলিমেন্টের সঙ্গে ভি এর এলিমেন্ট গুণ করে ভিএই আছে। এই 10খানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, প্রথম 5টা কন্ডিশন তো খুব সোজা, সেটা মনে না রাখলেও চলবে, কিন্তু 10 নম্বর মানে 6 থেকে 10 এই জিনিসগুলো একটু ভালো করে মনে রেখো, বিশেষ করে 6টা খুব ইম্পর্টেন্ট, এই দুটো মেনলি ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো বেশি চেক করতে হয়। আর 3 নম্বর মানে 1 3 6 পরবর্তীকালে যখন সাবস্পেস করাবো তখন বুঝতে পারবে এগুলো কেন বলছি। এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে বা চেক করতে হবে কেউ ভেক্টর স্পেস, এখানে বাকিগুলো অটোমেটিক্যালি চেক হয়ে যায় বা করে, আমি যখন এখন এক্সাম্পল করাবো দেখতে পাবে। এবং একটা ভেক্টর স্পেসকে ডিনোট করার সময় যেরকম ভাবে গ্রুপ রিং ফিল্ডের ক্ষেত্রেও তাদেরকে যেরকম ভাবে ডিনোট করে এসেছি, একটা ভেক্টর স্পেস ভি বা যে কোনো একটা ভেক্টর স্পেস, তাকে আমরা ডিনোট করি ভি দিয়ে, তাকে আমরা ডিনোট করি ভি দিয়ে, ঠিক আছে। এবং আমরা ভি প্লাস ডট সবই দিই, সঙ্গে ওভার এফ, বা অনেকে ভি ওভার এফ,
বা কেউ কেউ বলে স্যার এফ টেপ যা হচ্ছে হোক, আমি শুধু ভি বলবো, তাহলে মানে উজ্জ্ব রেখে দিচ্ছে, সে প্লাস ডটটাকে উজ্জ্ব রাখছে, সে ফিল্ডটাকে উজ্জ্ব রাখছে, রাখতেই পারে, এক একজনের একরকম ইচ্ছে, কিন্তু কোন ফিল্ডের রেসপেক্টে আছে সেটা বলে দেওয়াটা উচিত। কারণ ধরো ভি একটা ভেক্টর স্পেস, ওভার রিয়াল নাম্বার হতে পারে, ওভার কমপ্লেক্স হতে পারে, ওভার জেড টু হতে পারে, বিভিন্ন ধরনের ফিল্ড হতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। আর ছোট্ট করে একটা নোট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যান এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে, অফ এ ফিল্ড, ফিল্ডের এলিমেন্টকে আমরা সবসময় স্কেলার বলি। এই যে ফিল্ড, তার এলিমেন্টকে আমরা বলি স্কেলার। এই যে ছোটবেলা থেকে যে আমরা ভেক্টর ক্যালকুলাসে স্কেলার টেলার শিখে এসেছি, যে ডেফিনেশনটা দিয়েছি, সেটার যদি একদম বড় সেন্সে বা হায়ার লেভেলে যদি তার ডেফিনেশন জানতে হয়, তাহলে ফিল্ডের এলিমেন্টকে বলে স্কেলার। আর অ্যান এলিমেন্ট অফ এ ভেক্টর স্পেস ইজ কল্ড ভেক্টর, তাকেই বলা হয় ভেক্টর। ভেক্টর স্পেসের ডেফিনেশন বলে দিলাম। এইবার ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পল করাবো, এবং দেখবো সেই এক্সাম্পল গুলো দিয়ে ভেক্টর স্পেস তারা হচ্ছে কি হচ্ছে না। যদি বলো স্যার হচ্ছে কি হচ্ছে না চেক করতে গেলে তো এই 10খানা কন্ডিশন, হ্যাঁ 10খানা কন্ডিশন চেক করতে হবে। তবে কিছু কিছু কন্ডিশন আমরা মুখে মুখে করে দিই, যেমন গ্রুপ থিওরির ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন, যেমন দুটো ইন্টিজার যোগ করলে যে ইন্টিজার হয়, এটা কি আমি এখন দেখাবো? দুটো ইন্টিজার গুণ করলে যে ইন্টিজার হয়, ইন্টিজারের আইডেন্টিটি, আইডি বা আইডেন্টিটি আছে, তো এই ধরনের কিছু কিছু জিনিস কিন্তু আমরা অলরেডি জানবো। বা রিয়াল নাম্বারের ক্ষেত্রে দুটো রিয়াল নাম্বার যোগ করলে আবার রিয়াল হয়, তাহলে সেই সমস্ত জিনিস আমরা বলে দেবো, কিন্তু সেগুলো তার বারবার করে সময় নষ্ট করে দেখানোর কিছু নেই। তাহলে মনে রাখবে যে ফিল্ডের এলিমেন্টকে বলা হয় স্কেলার, আর ভেক্টর স্পেসের এলিমেন্টকে বলা হয় ভেক্টর। ফিল্ডের এলিমেন্টকে বলা হয় স্কেলার, ভেক্টর স্পেসের এলিমেন্টকে বলা হয় ভেক্টর। কারোর যদি কিছু বলার থাকে, আপাতত যেটা করালাম সেখান থেকে বলতে পারো, তারপর আমরা এক্সাম্পল শুরু করবো। আপাতত যেখান থেকে উল্টো পাল্টা এখন আগে মানে এটা স্যার কি হবে ওটা সি হবে শুনবো না, কিন্তু কে ফিল্ড হবে কে ভেক্টর স্পেস হবে ওগুলো না, স্যার, আপাতত যেটা বললাম সেখান থেকে, হ্যাঁ বলো। স্যার স্যার ওইখানে যে ডেফিনেশন আছে ওভার এ ফিল্ড এফ, ইয়েস, ইয়েস। তো স্যার সেজন্য কি যে এখানে ফিল্ড এফ নিচ্ছি সেই জন্য হ্যাঁ মানে কি এটা এখানে দেখো, দেখি ডেফিনেশন কেন হয় এটা খুব বলা মুশকিল, যিনি ডিফাইন করে গেছেন উনি ভাবে। কথা বুঝেছো, মানে তুমি কারোর ডেফিনেশনে কোশ্চিন করতে পারো না। আচ্ছা। হ্যাঁ মানে না না স্যার, যদি ওভার এ যদি ফিল্ড। অন্য যদি অন্যজন আরো ভালো কিছু বলতো তাহলে অন্যটা পড়তাম, তখন অন্যভাবে। এটাকে সবাই গ্রাহ্য করেছে যে এই জিনিসটাই হচ্ছে সঠিক জিনিস, এবং সবাই বলেছে যে না ঠিক আছে এটাকে ভেক্টর স্পেস বলে, সবাই মেনে নিয়েছে। তার ফলে ডেফিনেশনকে আমি চেঞ্জ করতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমার কেন, কারোরই ক্ষমতা নেই। কেন ডেফিনেশনে উনি কেন দিয়েছেন, তাহলে ওনাকে আবার ধরে আনতে হবে যিনি ভেক্টর স্পেসে ডেফিনেশন দিয়েছেন। কিন্তু যিনি যিনি যেটা দিয়েছেন সেটা সঠিক দিয়েছেন। এবার উনি ওভারফিল্ড নিয়েছেন, ওনার মাথায় এসছে, আমাদের মাথায় আসেনি। সেটের আকারে ফিল্ড বড় হবে না ভেক্টর স্পেস বড় হবে? ফিল্ড বড় মানে কি, লম্বায় বড় না মোটা, না না, না সেটা মানে উচ্চতা, কার্ডিনালিটি হিসেবে বা এলিমেন্ট নাম্বার অফ এই ওরকম হিসাবে। কিছু বলা নেই। দুটোই ইনফাইনাইট হতে পারে, ওরকম কিছু বলা নেই। কে বড় কে ছোট ওরকম কোনো ব্যাপার নেই, সবকিছুতে কম্পারিজন স্যার বাঙালিদের দোষ। বাঙালি যেখানে ছয় আর দুজনকে পায় সাত সেখানে নম্বরটা তো কম্পারিজন করে, স্যার হ্যাঁ। একই স্যার। না, 6 আর 7 নম্বর একদমই একই না। ছয় স্যার হচ্ছে, একটা ওই সাত সাত নম্বরটা স্যাটিসফাইড করলে ছয়টা সবসময় করবে। ছয় এমনিও করে, ছয়টা আলাদাভাবে বলা, এক্সটার্নাল কম্পোজিশন হলে 6 করে, আর বাইনারি হলে 1 করে, সেই জন্য বলে না, বিদেশি রাইটারের বইতে এগুলো বলে না, আমরা দেশিরা বলি এগুলো। এমনি তুমি যদি একটা এক্সটার্নাল কম্পোজিশন ডেফিনেশন দাও, এটা গ্রুপ থিওরিতেও বলেছিলাম, ক্লোজার প্রপার্টিটা ডেফিনেশন থেকেই হয়ে যায়, ওটাকে বলতে হয় না। এবার আমরা এটা বলি আলাদাভাবে যে ঠিক আছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বলা উচিত, আমি না বলি। নাহলে বিদেশি রাইটারের বইয়ে থাকে না এগুলো, বেশিরভাগ বই থাকে না, স্কিপ করে যায়। এবার কোথা থেকে কি পাওয়া যাবে না পাওয়া যাবে সেগুলো তো নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হলে এটা পাওয়া যাবে, ওটা হলে ওটা পাওয়া যাবে, সেটা অবশ্যই। কিন্তু ডেফিনেশনটা বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? বেশি স্যার গভীর এই স্যার এসএসসির ক্ষেত্রে স্কেলার আমরা এই বেশি গভীরে ঢুকে যাও না, মানে আমি বলছি যে বেশি গভীরে মানে কি স্যার, এটা কেন হয় ওটা কেন হয়, এসএসসি পেতে হবে তো। তারপরে যদি এসএসসি পেয়ে যাও, তারপরে প্রচুর সারা জীবন আছে, তখন সব জানিয়ে দিব কেন হয় কি হয় না হয়। কিন্তু এখন আপাতত স্যার কেন ফিল্ড নিলাম, কেন তার বদলে অমুক কিছু নিলাম না, তো এই ধরনের জিনিসপত্রটা ঢুকতে গেলে কি হবে, সিলেবাস শেষ হবে না। হ্যাঁ বলো, বলো। এই ভেক্টরটাই কি ওই ভেক্টর অ্যালজেব্রার? একদম একদম ওই ভেক্টরই। ও তোমার মনে হচ্ছে ওটা আলাদা ভেক্টর? ভেক্টর একই। স্পেসকে লিনিয়ার স্পেস কেন বলে? ভেক্টর স্পেসকে লিনিয়ার স্পেস বলে, লিনিয়ার অ্যালজেব্রার বলে, ওর নাম। লিনিয়ার অ্যালজেব্রা বলে, এটা লিনিয়ার স্পেস বলে, ঠিকই বলেছে, ভেক্টর স্পেসকে লিনিয়ার স্পেস বলে, এটা লিনিয়ার অ্যালজেব্রা। নাম তো, নামে এবার কেন বলে। তোমার দুটো নাম আছে কিনা? না, একটাই। একটাই, যাই হোক, অনেকের দুটো নাম থাকে, মানে মানে পেট নেম থাকে, নিক নেম থাকে, বাবা মা এক নামে ডাকে, বন্ধু বান্ধব এক নামে ডাকে, তো কেন ডাকে এবার তো বলা মুশকিল, তাহলে তো মুশকিল। এবার লিনিয়ার স্পেস কেন হয়েছে, খুব সম্ভবত লিনিয়ার অ্যালজেব্রা থেকে এসছে বলেই এসছে, আর কোনো কারণ নেই। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। লিনিয়ার যখন বলি আমরা যে কোনো ভেরিয়েবল হরটা ওয়ান হলে তখনই তো বলি লিনিয়ার সেই এসছে হিসাবে। লাইন থেকে,
লিনিয়ার হ্যাঁ তো এসছে লাইন থেকে। লাইনের ইকুয়েশন যদি তুমি পড়ো, আমি 2D-তেই বলছি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, বা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। যেগুলো ভেরিয়েবল তাদের ডিগ্রিগুলো এক হতে হবে। যদি ভেরিয়েবলের ডিগ্রি এক না হয়, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা লিনিয়ার হবে না, লাইন হবে না, এটা প্যারাবোলা হয়ে যাচ্ছে। লাইন মানে স্ট্রেট লাইন। যেখানে লাইন বা রেক্টি লিনিয়ার এই ধরনের কথাবার্তাগুলো এসছে, সেটা হচ্ছে সবসময় লিনিয়ার। লিনিয়ার মানে যে ভেরিয়েবলগুলো থাকবে তাদের ডিগ্রি কখনোই 2 হবে না। তার ফলে এখানেও দেখবে, আমরা যখন ভেক্টর স্পেস পড়বো তখন দেখবে এক্স ওয়াই বা যাই হোক, সেগুলোকে দেখবে সবসময় 2 ডিগ্রি 3 ডিগ্রি, এগুলো নেই। এগুলো হলে সেগুলো ভেক্টর স্পেস হয় না, এগুলো শিখিয়ে দেবো সব। ওকে, ঠিক আছে, তাহলে এবার কিছু এক্সাম্পল দিয়ে আমরা শিবু সিট, তোমার মাইকটা বারবার করে অন হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আদারওয়াইজ মাইক অন করা যাবে না বারবার করে, আর না হলে আমি রিমুভ করে দেবো ক্লাস থেকে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম, কারণ ক্লাসের ক্ষেত্রে যদি তুমি বারবার করে মাইকটা অন করো, তাহলে গোটা ক্লাসের হ্যাম্পার হবে। ঠিক আছে, কোশ্চিন করবে অবশ্যই, কিন্তু মাইকটা অফ করে দিতে হবে, কারণ তুমি কোনো কোশ্চিন করছো না অথচ বারবার করে মাইকটা অন হয়েছে তোমার, সেটা ঠিক না। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। খুব সহজ জিনিসই বোঝালাম, এমন কিছু কঠিন জিনিস আজকে বোঝাইনি। এবং এই বেসিক জিনিস মোটামুটি কম বেশি সবারই জানা, বা যাদের হয়তো আগে জানা ছিল ভুলে গেছিল আবার মনে পড়ে গেল হয়তো। এবার কিছু এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলগুলো কিন্তু এক এক করে চেক করতে হবে। দেখো, এখন একটা একটা করে আমি 10টা প্রপার্টি প্রত্যেকের ক্ষেত্রে চেক করা সম্ভব না। তার ফলে আমি যা বলছি সেটাকে মেনে নাও, যদি মানতে না পারো তাহলে বাড়িতে চেক করে নেবে একটা একটা করে, ঠিক আছে? ধরো ভি, তাহলে এইবার কিন্তু কাজ দ্বিগুণ। কেন কাজ দ্বিগুণ? কারণ এবার ভেক্টর স্পেসও আছে, ফিল্ডও আছে। তাহলে ভি হচ্ছে ভেক্টর স্পেস, হচ্ছে কি হচ্ছে না পরে আসছি, আগে ভি সেটটা হচ্ছে আর, আর এফটা ফিল্ডটাও আর হতেই পারে। ভি আর এফ একই। কিছুক্ষণ আগে কেউ বলছিল না স্যার কে বড় কে ছোট, আমি বললাম যে কে বড় মানে কিরকম বড়, মোটা লম্বা উচ্চতা, আগে জন্ম পরে জন্ম, ওরকম কোনো ব্যাপার নেই। যে যা ইচ্ছে হতে পারে। সবসময় যে দুজনের মধ্যে কম্পারিজন করতে হবে কে ছোট কে বড়, দুজন থাকলেই যে আমরা লড়াই করব মারামারি করবো সেটা না। তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়। ভি আর এফ একই হচ্ছে এখানে, তাহলে ভি এখানে আর, আর এফও হচ্ছে আর। তাহলে বলছে, তার মানে এখানে কি হবে জানো, এই 10টা কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে একটা জিনিস, তার মানে আর কোনো বাজ বিচার নেই। কেন বাজ বিচার নেই? কারণ এফ আর ভি সব একই হয়ে গেল, সবই রিয়াল নাম্বার। তো সবই যদি রিয়াল নাম্বার হয়, তাহলে একটু ভালো করে শোনো, তাহলে ভিও আর, দেখো তো আমি একটা বোঝাচ্ছি, একটা জাস্ট বোঝাচ্ছি, বেশি বোঝাবো না। এবং একটা বোঝাচ্ছি কারণ একটা বোঝাতে গেলে আমাদের সুবিধা হয়। সেটা কি বলছে, দুটো এলিমেন্ট যদি এবার আর থেকে নিই, আমরা যদি দুটো এলিমেন্ট আর থেকে নিই, দুটো এলিমেন্ট আর থেকে মানে এখানে ভিটা কিন্তু আর, তাহলে তাদের যোগফল রিয়াল নাম্বার হয়। রিয়াল নাম্বারের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হয়। ইভেন আমরা তো পড়ে নিয়েছি না, আর প্লাস একটা গ্রুপ পড়িনি, আর প্লাস হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। তার ফলে আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, তার মানে এফ প্লাস একটা ভি প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, তার মানে প্রথম পাঁচখানা কন্ডিশন ইজিলি স্যাটিসফাই করছে। এবার যদি বলো স্যার 6 থেকে করছে, 6-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এফটাও আর হয়ে যাচ্ছে, তো ভিটাও আর এফটাও আর, তার মানে সবই রিয়াল নাম্বার। তো সবই যদি রিয়াল নাম্বার হয়, তাহলে দেখো সিও রিয়াল, ডিও রিয়াল, এফও রিয়াল, সবই রিয়াল। তাহলে সি রিয়াল, আলফা রিয়াল, দুটো রিয়ালের গুণফল রিয়াল। সি ডি এগুলো সব রিয়াল, ওই অ্যাসোসিয়েটিভ হয়ে যাচ্ছে, সি ডি সব রিয়াল, এগুলো কোনো অসুবিধা নেই। ওয়ান আর একটা রিয়াল নাম্বার, যে কোনো ওয়ানের সঙ্গে যে কোনো নাম্বার না ওটাই পাওয়া যায়। তার ফলে বলছে আর একটা ভেক্টর স্পেস হয় ওভার আর, আর একটা ভেক্টর স্পেস হয় ওভার আর। মনে রাখবে এগুলো। আর ইজি, আমি কিন্তু একদম উদাহরণ দিয়ে সব এক এক করে লিখছি। আর বলছে একটা ভেক্টর স্পেস ওভার আর, এই ওভারটা কিন্তু দরকার, ওভার মানে কিন্তু ফিল্ড। ওভার মানে হচ্ছে আর হচ্ছে একটা ভেক্টর স্পেস, ওভার আর মানে ফিল্ড। 2 নম্বর, প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর জন্য আমি 3টে 4টে স্টার দিচ্ছি। আশা করি স্টার দেখে বুঝতে পারবে। প্রচুর ছাত্রছাত্রী এটা ভুল করে, আশা করি তোমরা করবে না, সেই জন্য আমি প্রথমেই বলে রাখলাম, স্টার দিয়ে রাখলাম। তাহলে ভি হচ্ছে আর আবার, আর এফটা হচ্ছে সি। এফ ফিল্ডটা হচ্ছে কমপ্লেক্স। যদি বলো স্যার ফিল্ড কমপ্লেক্স হতে পারে কেন, উদাহরণ দিইনি আজকে, যা ইচ্ছে হতে পারে। তাহলে আগের বার সেটটা ভি ছিল, এবারও সেটটা ভি, কিন্তু আগের বার ফিল্ডটা ছিল আর এবার ফিল্ডটা হচ্ছে সি। বলছে কিছু কি চেঞ্জ হয় না একই থেকে যায়? দেখো এবার বলছে আর প্লাস তো কমিউটেটিভ গ্রুপ, তার ফলে প্রথম পাঁচখানা কন্ডিশনে কোনো সমস্যা হবে না। এই যে প্রথম পাঁচখানা কন্ডিশন, আর প্লাস হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, যেমন ভি প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, তাহলে প্রথম পাঁচখানা কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এখানেও বলছে যে প্রথম, মানে যেরকম ভাবে আগেরটা স্যাটিসফাই করেছিল এবারেও করবে, কিন্তু 6 নম্বর প্রপার্টিতে বলছে একটু গন্ডগোল হবে। কি গন্ডগোল হবে? বলছে 6 নম্বর প্রপার্টি, ধরো আমি ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিলাম, যে কোনো একটা এলিমেন্ট সি, ফিল্ড থেকে। এই যে 6 নম্বরটা দেখতে পাচ্ছ, 6 নম্বরটা মানে সি যদি তুমি ফিল্ড থেকে নাও, আর আলফা যদি তুমি ভি থেকে নাও, তাহলে সি আলফাটা ভিতে থাকতে হবে। ভালো করে বুঝতে হবে, কিন্তু এই প্রপার্টিটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি 6। সি এখানে ফিল্ড থেকে, আমাদের ফিল্ড কি, আমাদের ফিল্ড হচ্ছে কমপ্লেক্স, তাহলে সি কমপ্লেক্স নিলাম। আগের বার কেন, আগের বার কমপ্লেক্স নেওয়ার দরকার নেই, আগের বার রিয়াল ছিল ফিল্ড, এবার কমপ্লেক্স। ধরো 1 প্লাস আই, 1 প্লাস আই হচ্ছে ফিল্ড থেকে নিলাম, ফিল্ড হচ্ছে আমাদের কমপ্লেক্স।
আর আমরা আলফা রিয়াল থেকে নিলাম, আলফা একটা বলো যে কোনো রিয়াল নাম্বার, ধরো 2 বা 1, যে কোনো একটা রিয়াল নাম্বার নিলাম আমরা ভি থেকে। ভি হচ্ছে আর, তাহলে এফ হচ্ছে সি, ভি হচ্ছে আর। ভালো করে বোঝাতে গেলে আরেকবার পাশাপাশি লিখে দিচ্ছি এখানে। এই ফিল্ডটা হচ্ছে কমপ্লেক্স, ফিল্ডের এলিমেন্ট হচ্ছে কমপ্লেক্স, বোঝা গেছে? আর আমরা আলফা নিলাম 2, এটা ভি এর এলিমেন্ট, ভি হচ্ছে রিয়াল। তাহলে ভেক্টর স্পেসের ডেফিনেশন অনুসারে সি আর আলফা, সি ফিল্ডের আলফা ভি এর তাদের গুণফল ভিতে থাকতে হবে। তাহলে দেখো তো, সি আর আলফা তাদের গুণফল, এখানে সি আর আলফা, সি আর আলফা, সি মানে হচ্ছে 1 + i, আর আলফা মানে এখানে 2। তাহলে আলটিমেটলি হলো 2 + 2i। এই 2 + 2i কি ভিতে থাকে? ভি মানে আর, আরে থাকে? এটা কি ভিতে থাকে? বলছে থাকে না। এবং অ্যাজ এ রেজাল্ট 6 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে না বলে মনে রাখবে আর ইজ নট এ ভেক্টর স্পেস। বড় হাতের দিলাম নট, যাতে ফলে তোমাদের দেখতেও সুবিধা হয়। ওভার সি, মনে থাকবে? যে কোনো রিয়াল নাম্বারের সেট ওভার আর, আর এর ওপর ফিল্ডটা যদি আর হয় তাহলে সে ভেক্টর স্পেস হয়, কিন্তু ফিল্ডটা যদি সি হয়ে যায় তাহলে সে ভেক্টর স্পেস হয় না। এবং শুধু আর বলে না, রিয়াল নাম্বারের আরো অনেক ধরনের সেট আছে, R2, R3, এই সেভারাল ভেরিয়েবলস এর মতো আর ক্রস আর, এই ধরনের জিনিসপত্রগুলো সবই যে কোনো রিয়ালের সেট। যে কোনো রিয়ালের অনেক ধরনের, রিয়ালের ম্যাট্রিক্সের সেট হতে পারে, রিয়ালের পলিনোমিয়ালের সেট হতে পারে, রিয়ালের বিভিন্ন ধরনের সেট। আমি একটা একটা করে উদাহরণ দেবো, কিন্তু মনে রাখবে যে স্যার একটা কথাই বলে দিয়েছে, যে কোনো রিয়ালের সেট ওভার সি কোনোদিন ভেক্টর স্পেস হয় না। এই একটা কারণেই 6 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে না, মনে থাকবে? যে কোনো রিয়ালের সেট, সে রিয়াল নাম্বার হোক, শুধু আর হোক বা R2 হোক, R3 হোক, যে কোনো কিছু হোক, সেটা কখনোই বলছে ওভার সি ভেক্টর স্পেস হয় না, ওভার সি হয় না, ওভার আর হয়, কমপ্লেক্স ফিল্ডের উপর হয় না। এবং এই জিনিসপত্রগুলো থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চিন আসে, এই 2 নম্বর নোটটা থেকে। এবং অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এটা ভুলও করে, সবকিছু জানা সত্ত্বেও ভুল করে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকে কোশ্চিন করবে আমাকে, স্যার এখানে যদি কমপ্লেক্সটা আপনি 1 নিতেন তাহলে হতো। আমি যখন কোনো জিনিস প্রমাণ করব তখন এটা হলে কি হতো সেটা না, না কোনটার জন্য হচ্ছে না দেখাবো। যখন প্রমাণ করতে হয় তখন সবার জন্য করতে হয়, তাহলে এটার জন্য যখন হচ্ছে না তার মানে ভেক্টর স্পেসটা হচ্ছে না। বোঝা গেছে? নেক্সট, এইবার আমরা ভি নিলাম আর ক্রস আর। কেউ কি বলতে পারবে R2-র এলিমেন্ট গুলো কিরকম হয় দেখতে? কার্টেসিয়ান প্রোডাক্ট বলো। 1 1 2 2 1 2। X, Y, 2D জিওমেট্রি পড়ছো না? জিওমেট্রি 2D, ওয়ান হ্যাঁ স্যার। কমা টু 2D। কেন দুটো ডাইমেনশন আর ক্রস আর, এই ডাইমেনশনের বিষয়টাই, কনসেপ্টটাই লিনিয়ার অ্যালজেব্রা জিনিস। যদি বলতাম আর থ্রি এলিমেন্ট কি হতো? আর ক্রস আর ক্রস আর, তার মানে 1 1 2 বা XYZ 1 2 2 XYZ। XYZ। সব থেকে ভালো হচ্ছে XY XYZ। এবার XYZ এর মান CW তুমি যা ইচ্ছে নাও, XYZ। তাহলে এইভাবে R3, যদি R4 নিই তাহলে XYZ W, যদি RN নিই তাহলে X1 X2, এইভাবে করে নিব। তাহলে এইভাবে আমরা নতুন যে সেটটা নিলাম সেটাকে বললাম R2, আর ক্রস আর। আর ফিল্ডটা নিলাম আর, ভালো করে বুঝতে হবে। ফিল্ড নিলাম আর, ফিল্ড R2 হয় না। কিছুদিন আগে কেউ একজন আমাকে কোশ্চেন করেছে, স্যার R2 একটা ফিল্ড নাকি, এই ধরনের কি একটা কোশ্চেন টোশ্চেন করে কনফিউজ করে দিল একটা বই থেকে। বইটা পুরো ভুল, ওই বই ফেলে দাও ডাস্টবিনে, বলতে খারাপ লাগে কিন্তু ওই ধরনের বই ডাস্টবিনে ফেলে দাও, ও ছুবেই না। এই ধরনের বই করা মানে ক্রাইম করে দিয়েছে, একদম পাপ, এ বড় ক্রাইম। ছাত্রছাত্রীকে ভুল শেখাচ্ছে, বুঝতে পেরেছো? উল্টা পাল্টা শেখাচ্ছে না। R2 ফিল্ড হয় না। কোথা থেকে কে একজন কোশ্চেন টোশ্চেন করলো আমাকে, এবং গ্রুপেও, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো একটা গ্রুপেও এই ধরনের কোশ্চেন দিয়েছে, বাকি সবাই ওকে বোঝানোর চেষ্টা করছিল। ও বুঝছিল না কেন? কারণ বই থেকে পড়েছে। মানুষের বিশ্বাস তো এরকম যে সামনে আমার বই আছে, স্যার বইয়ে এত ভুল হবে? পুরো ডাহা ভুল। আমি জানি না বইটার নাম কি ছিল, কিন্তু একদম ভুল। যাই হোক, তাহলে R2, আর ক্রস আর, আর এফ হচ্ছে আর, ফিল্ড হচ্ছে আর। দেখি তো এই R2 ওভার আর একটা ভেক্টর স্পেস হয় কিনা। বলছে হবে, বলছে হবে। যদি বলো স্যার কেন হবে, ছোট ছোট দু একটা জিনিস একটু দেখিয়ে দিলে কি সুবিধা হয় ছাত্রছাত্রীর, আর কিছুই না। R2 হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার আর। আচ্ছা, কি, আমি গোটাটা করাবো না, আমি জাস্ট ছোট্ট দুটো জিনিস বলবো। ধরো ভেক্টর স্পেসের আমি এই যে 10টা কন্ডিশন স্যাটিসফাই করবে কিনা আমি চেক করতেও যাব না। আমি এই 10টা কন্ডিশনের মধ্যে দিয়ে আমি দু একটা দেখছি। প্রথমে ধরো 1 নম্বরটা স্যাটিসফাই করছি কিনা দেখছি। তাহলে 1 নম্বরে আলফা আর বিটা ভি থেকে নিতে হবে। এখানে ভি কত? R2। তাহলে আলফা আর বিটা R2 থেকে মানে ভি থেকে নিব। তাহলে আলফা যদি R2 থেকে নিই মানে ভি থেকে নিই, তাহলে আলফার কটা কোঅর্ডিনেট থাকবে? দুটো। দুটো। বুঝতে পেরেছো? আলফা ভি থেকে নিচ্ছি, ভি মানে এখানে R2, তাহলে R2 থেকে নেওয়া মানে কিন্তু এবার আর থেকে নিলে আলাদা আর R2 নিলে আলাদা, কারণ এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। কারণ একবার এটা আরে আছে,
আর এইটা আরে আছে, দুটো মিলে আর ক্রস আর। এই তো জিনিস, 2 ডাইমেনশন মানে দুটো করে কোঅর্ডিনেট, আর 2 তে থাকা মানে দুটো কোঅর্ডিনেট, আর আর আর। ঠিক আছে, আর 3 হলে 3টে কোঅর্ডিনেট। যাই হোক, তাহলে আমরা এইভাবে আলফা একটা এলিমেন্ট দিলাম, আর আরেকটা এলিমেন্ট দিলাম আমরা বিটা। এই যে ভেক্টর স্পেসের এলিমেন্টগুলোকে আমরা আলফা বিটা দিয়ে লিখি, বললাম না, তাহলে সুবিধা হয় আমাদের। বিটাটা হচ্ছে x2, y2, এটাও আর ক্রস আর মানে R2-তে আছে, মানে ভিতে আছে। তাহলে দেখো তো তোমরা, এদের যোগফল কোথায় থাকবে? 1 নম্বর প্রপার্টি, আলফা যদি ভিতে থাকে, আর 2-তে থাকে, বিটা যদি আর 2-তে থাকে, তাহলে তাদের যোগফল কোথায় থাকবে বলো না? আর টুতে থাকবে। আর টু তো থাকবে। কি করে বলছো? ফার্স্ট কোঅর্ডিনেটের সাম আর সেকেন্ড কোঅর্ডিনেটের সাম। একদম ছোটবেলা থেকে শিখে এসেছি, এটা আর এটা যোগ করব, আর পরে y1 আর y2 যোগ করবো। এবার তোমরাই বলো, x1 রিয়ালে থাকবে, x2 রিয়ালে, তাহলে তাদের যোগফল রিয়ালে, দুটো রিয়াল নাম্বারের যোগফল। আবার y1 রিয়ালে, y2 রিয়ালে, তাহলে রিয়ালে, তার মানে আলটিমেটলি এটাও হচ্ছে আর ক্রস আর মানে আর 2-তে। তাহলে এইভাবে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এবার যদি বলো স্যার আর দ্বিতীয় দ্বিতীয় অ্যাসোসিয়েটিভ হবেই, দেখে নাও না, 3টে এলিমেন্ট নিয়ে এগুলো দেখে নিতে, আলফা বিটা গামা। গামাটা ধরে নাও না, এক্স। স্যার এটা তো এমনি গ্রুপ হয়, আর কি বল? টুটা তো এমনি গ্রুপ হয় ক্লাসের রেসপেক্টে, কমিউটেটিভ গ্রুপ হয়েই তো যায়। আর টুটা হুম ক্লাসের রেসপেক্টে হুম হুম কমিউটেটিভ গ্রুপ তো হয়েই যায় হুম এমনি। হুম, হয়ে যায় হয়ে যায়, ওটাই ওটাই চেক করাচ্ছি আমি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, যদি বলো নাল ভেক্টর আছে? 0 0। জিরো। জিরো না, কিন্তু 0 0 কেন বলো তো? 0 0 কারণ, অরিজিন দুটো কোঅর্ডিনেট। হ্যাঁ, আর টু এলিমেন্ট। এই সেই জন্য আমি একটা কথা বলি, যখন ফিল্ডের জিরো নিবে না, তখন ওটা এমনি জিরো হয়, জিরো জিরো বার জিরো ম্যাট্রিক্স। কিন্তু যখন ভেক্টর স্পেসের জিরো নিবে, তখন কিন্তু সেটাকে থিটা লিখি, থিটার মধ্যে কিন্তু অনেক কিছুই হতে পারে। যেমন এই ক্ষেত্রে 0,0 হলো। এবং দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে থিটা এটা হলো, দেন আলফা, যে কোনো একটা আলফা নিয়ে নাও না, ধরো আলফাটা নিয়ে নিচ্ছি x1, y1, আগের মতোই। আলফাটা এটা হচ্ছে, বা দেন না বলে লেট করে দিচ্ছি, এটা থিটা, লেট আলফা এটা। দেন এই যে আলফার সাথে থিটা যোগ করে দেখো, x1, y1, তার সঙ্গে 0 0 যোগ করে দেখো। খুব সহজ জিনিস এগুলো। এগুলো আশা করি আমি যে বোঝাচ্ছি তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না, এবং এগুলো না বোঝালেও হয়তো চলে। ওটাই পাবো, আলফাই পাবো, যে কোনো আলফার জন্য, যে কোনো। এবার যদি বলো স্যার 6 নম্বর প্রপার্টিটা একটু দেখি, বেসিক্যালি না মানে সব প্রপার্টি দেখানোর দরকার হয় না। তারপরে নাল ভেক্টর আছে কিনা, 6 6 মানে হচ্ছে একটা ফিল্ডের এলিমেন্ট, দেখি নাও না। ফিল্ড থেকে কে আছে বলো, ফিল্ড কে এখানে? আর, তাহলে আর সেখান থেকে একটা আর এলিমেন্ট নিয়ে নি, সি নিয়ে নি। আর ভেক্টর স্পেস থেকে একটা এলিমেন্ট নিয়ে নি, আলফা, আর 2 থেকে। তাহলে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সিও রিয়াল নাম্বার, x1ও রিয়াল, y1ও রিয়াল, আর 2-তে আছে মানে কি, দুটোই তো রিয়াল। এবার আমি যদি বলি যে আচ্ছা সি নিয়ে নিয়েছি ফিল্ড থেকে, সি নিয়ে নিয়েছি ফিল্ড থেকে, আর আলফা নিয়ে নিয়েছি আর 2 থেকে, তাহলে সি আলফা কোথায় থাকবে? সি হচ্ছে আর, আর আলফা হচ্ছে x1, y1। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করেছি ছোটবেলা থেকে, এটা CX1, CY1, CX1 মানে সি রিয়াল, x1 রিয়াল, তাহলে এটা আরে, এটাও আরে। তাহলে ফলে কি বলতে পারি, এটা কোথায় থাকবে? আর টু আর টুতে। আর টু তো। এবং বাকি কন্ডিশনগুলো তোমরা চেক করে নিতে পারো, সত্যি এটা একটা ভেক্টর স্পেস হয়, এটা একটা ভেক্টর স্পেস হয়, দেখে নিবে। ইভেন শুধু আর 2 বলে না, তুমি যদি আর 2 জায়গায় আর 3 নাও, আর 4 নাও, আর নাও, তাও হয়। সত্যি এটা হয়, যে কোনো কিছু নিতে পারো। ঠিক আছে, তাহলে ওটা তো করাচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস, ভি হচ্ছে আর 2, আবার একই রকম ভাবে। আর ফিল্ডটাকে এবার সি নিয়ে নিলাম। যদি আমার কথাটা একটু আগে যেটা বলেছি সেটা যদি শুনে নাও, তাহলে এর অ্যান্সার বলে দিতে পারবে কি হবে। স্যার হবে না। হবে না স্যার। আমি কি বলেছি? আর ভেক্টর এর, স্পেস হবে না। আর এর যে কোনো জিনিসই হোক, আর এর সে আর হোক, আর 2 হোক, যে কোনো জিনিসই হোক, যদি ফিল্ড সি থাকে, চোখ বন্ধ করে বলে দেবে এটা ভেক্টর স্পেস হবে না। পারবে বলতে চোখ বন্ধ করে না? বাসুবি রায়, মাইকটা বন্ধ করে দাও। আর 2 ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি। সি। তাহলে ব্যাপারটা সি। বুঝতে পারলে যে ফিল্ডটা কতটা ইম্পর্টেন্ট। এরকম ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, আচ্ছা ধরো ভেক্টর স্পেসে ফিল্ড দিলাম না, বা ফিল্ডের কেন প্রয়োজন, বলবে ফিল্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বলবে অনেক ভেক্টর স্পেস আছে যারা ফিল্ড চেঞ্জ করে দিলে ভেক্টর স্পেস হয় না। বলবে তাই, তাহলে উদাহরণ দাও, তখন এই উদাহরণগুলো দিবে। তারপর তোমাকে কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে সেটা এক্সপার্টের ব্যাপার। কিন্তু এই ধরনের জিনিসপত্র দিয়ে অনেক সময় শুরু করে, বিশেষ করে ভেক্টর জিনিসটা 11 12-এ আছে। তার ফলে ভেক্টরের ক্ষেত্রে যদি ডেমো, ইন্টারভিউর ক্ষেত্রে ডেমো, যেটা ডেমো আছে তোমাদের 10 মার্ক, সেই ডেমোটা কিন্তু তোমাদের। আর একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। এবার সুপ্রিম কোর্টে হয়তো 16 তারিখের পর যাবে, সেখানে আমি জানি না। তবে এই যে কিছু ছাত্রছাত্রী আমাকে বলছিল
স্যার আমরা বসতে পারবো না, আমি এর আগেও বলেছি, প্রথম দিন থেকে বলে আসছি, আজ থেকে না, সেই এপ্রিল মাস থেকে বলে আসছি, এখনো বলছি, সবাই পরীক্ষাতে বসতে পারবে। কিন্তু কিছু জন আমার কথা এখনো বিশ্বাস করে না, জানি না তাদেরকে কে বোঝাচ্ছে, কিন্তু যা বোঝাচ্ছে তাদের কথা বিশ্বাস করছে, এবং তাদের কথা বিশ্বাস করতে গিয়ে নিজের লাইফটা খারাপ করবে। তার ফলে আমার কথা বিশ্বাস করবেই না। এখনো স্যার মোটিভেশন পাচ্ছি না, পরীক্ষায় বসতে পারবো না স্যার, টেনশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। আননেসেসারি টেনশন যখনই মানুষ করে তখন আর কিছু করা না, তখন দোষ তোমার। জীবনে যদি সুখে থাকতে গিয়ে থাকে না, যে সুখে থাকতে গিয়ে ভূতে কিলা এরকম ব্যাপার না, যে আমি আনন্দে আমি পড়াশোনা করবো তা না, আমার টেনশন নিচ্ছি। কি করে টেনশন নিচ্ছি? হাজারখানা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে, আর আমি ইউটিউবে খালি ওগুলো, সেই জন্য ইনকগনিটো মোডে দেখো ইউটিউব। ইনকগনিটো মোডে মানে ইউটিউবে গান শোনো যদি সময় না কাটে, যদি মনে হয় স্যার পড়তে পড়তে বোর হয়ে গেছি, দুটো গান শোনো, দুটো বলিউডের গান শোনো, দুটো বাংলা গান শোনো, দুটো হিন্দি গান শোনো, যা ইচ্ছে করো, ইংলিশ গান শুনে যেটা ইচ্ছে করো, দুটো কমেডি দেখো, দুটো কার্টুন দেখো, দুটো মজার জিনিস দেখো। কিন্তু ওই ইউটিউবে খুললেই, যেহেতু তুমি 10 দিন ধরে 1 মাস ধরে একই জিনিস দেখে এসছো, তুমি খুললেই দেখবে প্রথমে ওই চ্যানেলগুলো দেখায়। আর এমন ভাবে ওই চ্যানেলগুলোতে তোমাকে দিয়ে দেবে থাম্বনেল, যে তুমি না ইচ্ছে করলে তোমাকে ঢুকতে ইচ্ছে করবে। তারপর দেখবে কিছুই নেই, বেসিক্যালি 10 মিনিট 15 মিনিটে হেজিয়ে মেজিয়ে ছেড়ে দিয়েছে, এবং টেনশন দিয়ে ছেড়ে দিয়েছে, পরীক্ষা হবে না, নতুনরা তার মধ্যে কমেন্ট পড়বে, দেখি তো কে কি বললো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা, তারা তো সব বিজ্ঞ, সবাই সব জানে। এবার ওখানে দেখবে কিছু জন আছে বিজ্ঞ, তারা বলবে ফালতু ফেসাসটা পড়াশোনা করছে, ফালতু 2016 ক্যান্ডিডেটটা পড়াশোনা করছে, এ সরকার চাকরি দেবে না, এই করে মাথা টাথা খারাপ, গোটা দিন নষ্ট। এই জিনিস যদি করতে হয় তাহলে করো, কিন্তু যদি আমার কথা শুনতে হয় তাহলে এই জিনিস করো না। বারবার করে বলছি, পরীক্ষা হবে এবং যথা সময়ে হবে। এবার হয়তো একটু পিছোতে পারে, এগোতে পারে, সেটা আমি বলতে পারবো না কি হবে। এগোবে তো না, পিছোতে পারে, যদি হয়তো হবে, আর না হলে ওই সময় হবে, কিন্তু পরীক্ষা হবে, তাই না? সময়টা নষ্ট না করে পড়ে যাও, পড়ার উপর কোনো জিনিস নেই। তাহলে R2 কি বললাম? এটা ভেক্টর স্পেস হবে না। যদি বলো কেন স্যার, আবার একটা উদাহরণ দিন না। একই লজিক, সি একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট ফিল্ডে আছে। ফিল্ড মানে এখানে কিন্তু কমপ্লেক্স, আমি ইন জেনারেল বলে দিচ্ছি এবার থেকে, হ্যাঁ। আর ধরো আলফা একটা এলিমেন্ট, সাপোজ X1 Y1, এটা R2 তে আছে। তাহলে দেখো কমপ্লেক্স আর এটা হচ্ছে রিয়াল। তাহলে আমি যদি তোমাদের বলি যেটা গুণ করব সি আলফা, তাহলে সি হচ্ছে কমপ্লেক্স, আর তার সঙ্গে যদি X1 Y1 গুণ করি, তাহলে এটা দাঁড়াবে CX1, এটা CY1। তুমি কি গ্যারেন্টি দিতে পারবে এটা কমপ্লেক্সের সঙ্গে রিয়াল গুণ করলে রিয়াল হয়? তুমি গ্যারেন্টি দিতে পারবে যে CX1টা রিয়াল থাকবে, তার ফলে এটা যে R2 তে থাকবে সেটা গ্যারেন্টি দিতে পারবে? বলছে না, গ্যারেন্টি দিতে পারবো না। এবং উদাহরণ যে কোনো আগের মতো উদাহরণ নিয়ে নাও না, 1+I নিয়ে নাও, আর এটা 1,2 2,3 যেটা ইচ্ছা নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই কারণে কোনোদিনই মনে রাখবে, কোনোদিনই, কথাটা বুঝতে পেরেছো, কোনোদিনই রিয়ালের যে সেটগুলো সেগুলো ওভার সি ভেক্টর স্পেস হয় না, মনে থাকবে, হয় না, মনে রাখতে হবে। এবং একই রকম ভাবে যদি আমি ভিটাকে এবার R2-র বদলে R3 বলি, বা R4 বলি, বা RN বলি, RN মানে N ক্রস, মানে R ক্রস R করে N টাইম, এবং ফিল্ডটাকে যদি R নিয়ে নিই, তাহলে বলছি এটা একটা ভেক্টর স্পেস হবে। RN ইজ এ ভেক্টর স্পেস, এটা একটা ভেক্টর স্পেস হবে ওভার R। এবার যদি বলো স্যার RN এর এলিমেন্ট কি করে নেব, অনেকেই হয়তো বুঝতে পারে না। RN এর এলিমেন্ট যখন নেবে না, তখন এইভাবে নিও, হ্যাঁ। ধরো আলফা RN এ আছে, হ্যাঁ। তো R2 এর ক্ষেত্রে কি করি বলো তো? X1 Y1 বা XY নিয়ে নিই। এই ক্ষেত্রে চেষ্টা করবে X1 X2 ডট ডট করে XN, এইভাবে নাও, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। এটা RNA মানে ভিতে। আর আরেকটা বিটা ধরে নাও, বিটাটাকে এইভাবে ধরে নাও, Y1 Y2 ডট ডট করে YN, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। এটাও ধরো RNA মানে ভিতে। এবার তুমি যদি বলো আলফা আর বিটা যোগ করব, তাহলে এদের যোগ করলে কি হবে? কোঅর্ডিনেট গুলো যোগ হয়ে যাবে, তার ফলে প্রথম কোঅর্ডিনেট এর আছে X1, আর এর প্রথম কোঅর্ডিনেট আছে Y1, তার মানে X1 প্লাস Y1, এবং X1 আর Y1 দুটোই কিন্তু রিয়াল নাম্বার, এটাও কিন্তু রিয়াল। RNA থাকা মানে কি, এটা আর 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 সবগুলো আর আছে, তার ফলে কিন্তু এগুলো সব রিয়াল নাম্বার, এগুলো আবার অন্য কিছু না যে RNA আছে মানে স্যার এগুলো অন্য কিছু হবে না। সিমিলারলি এটাও RNA আছে মানে আরে সবই আরে আছে, তার ফলে তাদের যোগফল আরে, গুণফল আরে, সবই আরে থাকবে। X2 প্লাস Y2 সেকেন্ড কোঅর্ডিনেট, এবং এইভাবে লক্ষ্য করো এন খানা কোঅর্ডিনেট হবে, এবং প্রত্যেকে আরে থাকবে বলে এটা RNA থাকবে। এবং এইভাবে নাল ভেক্টর থিটা, এটা হবে নাল ভেক্টর। একই রকম ভাবে CT চেক করবে, দেখবে সবই হচ্ছে, মোট কথা এটা ভেক্টর স্পেস হয়। আর যদি আমি ভি বলি RN, আর ফিল্ডটাকে বলে দিই সি, বলো দেখি হবে কি হবে না? স্যার হবে না। হবে না হবে স্যার। না না স্যার। আমি প্রথমেই কি বলছি বলে স্যার, দিয়েছি? হবে না সি তে আছে ওর জন্য। প্রথমেই কি বলে দিয়েছি যে যদি কোনো রিয়ালের ভেক্টর স্পেস নিই,
তাহলে ওভার সি কি হবে? ভেক্টর স্পেস হবে না। ভেক্টর স্পেস হবে না। ভেক্টর স্পেস বলছি স্যার, মাপাতে এখানে একটা লেখা আছে যে ভি ইজ সেড টু বি এ রিয়েল ভেক্টর স্পেস ও or যদি a ওভার আর হয়, যদি complete ওভার আর হয়। if the field F be R or C. জানি না কি আছে, রিয়াল ভেক্টর স্পেস তাকেই বলে যখন ফিল্ডটা আর হয়, কমপ্লেক্স ভেক্টর স্পেস তাকেই বলে যখন ফিল্ডটা সি হয়। বাস, বাকি এবার কি লেখা আছে না লেখা আছে আমি জানি না। আর এন ইজ এ আর এন ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি। এখন ছাড়ো না, ওগুলো পরে কোশ্চিন করো না, মানে ক্লাসের মধ্যে মাপাতে এটা লেখা আছে ওটা লেখা আছে, পরে আসো না, আমি তো সময় দিচ্ছি। এত সব কিছুতে এত তাড়াহুড়ো কেন? একটু ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে, না হলে পরীক্ষাতে পারবে না। স্থিতিশীলতা হচ্ছে একটা পার্ট অফ এডুকেশন। কন্ট্রোল রাখতে হবে নিজের মনকে। আমি যখন বলবো লাস্টের শেষের দিকে এগুলো করো, কিন্তু আমি এগুলো সব বলবো, সবই তো আলোচনা করবো, আগে উদাহরণ টুদাহরণ দিয়ে দিস, তারপরে সব আলোচনা করবো যে কাকে রিয়াল ভেক্টর স্পেস বলে। রিয়াল ভেক্টর স্পেস মানে যে ভেক্টর স্পেসটা ওভার আর। কমপ্লেক্স ভেক্টর স্পেস যে ভেক্টর স্পেসটা ওভার সি। সেটাকে আবার অনেক সময় ইউনিটারি টিউনিটারি অনেক কিছু বলা হয়, সেগুলো পরে আসবো। যাই হোক, তাহলে আর এন হচ্ছে, এটা হচ্ছে না। এইবার আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, হ্যাঁ, সেটা হচ্ছে এইবার ভেক্টর স্পেস মানে সেটটাকে, ভেক্টর স্পেস বলা ভুল, সেটটাকে এবার সি দেবো, এবার উল্টো পাল্টা করছি, আর ফিল্ডটাকে দেবো আর। কেউ বলতে পারবে এটা ভেক্টর স্পেস হবে কি এটা হবে না? হবে স্যার, হবে, এটা হবে। হবে হবে। হবে এটা। হবে। হবে। আচ্ছা শোনো আমার কথা, তাহলে বলছে এটা একটা ভেক্টর স্পেস হবে। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, তোমাদের কথা আমি শুনে নিলাম। এইবার কোশ্চিনটা হচ্ছে কেন স্যার আগের বার যে আর ওভার সি হচ্ছিল না, তাহলে সি ওভার আর কেন হবে? শোনো, সি প্লাস, হ্যাঁ সি প্লাস হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, তার ফলে প্রথম পাঁচটা কন্ডিশন নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে 6 7 8 9 10, তো 6 নম্বরটা হলে বাকি সবগুলোই হয়ে যায়। তো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো 6 নম্বরটার আমি একটা উদাহরণ দিচ্ছি। 6 নম্বর কন্ডিশন, 6 নম্বর কন্ডিশন মানে ধরো আমি এবার ফিল্ড কিন্তু রিয়াল, ধরো একটা রিয়াল নাম্বার নিলাম, যে কোনো 1 2 3 4 5 6, আর একটা কমপ্লেক্স নিলাম। তো আগের বার কি হচ্ছিল, আগের বার ফিল্ডটা ছিল কমপ্লেক্স, আর সেটটা ছিল যাকে ভেক্টর স্পেস দেখানো চেষ্টা করছিলাম দেখাতে, সেটা ছিল হচ্ছে রিয়াল। এবার উল্টো, এবার কিন্তু ফিল্ডটা রিয়াল, আর মানে ভেক্টর স্পেস যাকে দেখাতে চেষ্টা করছি সেটা কিন্তু কমপ্লেক্স। তার ফলে কি হবে, যে আমাদের কিন্তু তাদের গুণফলটা রিয়ালে দেখাতে হবে না, তাদের গুণফলটা কিন্তু এবার ভি মানে কি, ভি মানে হচ্ছে সি। তার মানে ফিল্ডের সাথে এখানে গুণ করে আমাকে সিতে দেখাতে হবে। এবং খুব অবভিয়াস যে 2 এর সাথে যদি 1 + i গুণ করি তাহলে এটা সিতে থাকবে, তার ফলে কিন্তু কোনো সমস্যা হবে না। ভেক্টর স্পেসে থাকবে, তো এটা ভেক্টর স্পেস তো এখানে থাকছে। এবং 8 নম্বর স্টার, প্রচুর ছাত্রছাত্রী ভুল করে একাকার করে দেয় এই 2 আর 8। 8 নম্বরটা হচ্ছে এবার ভিটাকে সি নিব, ফিল্ডটাকেও সি নিব। কে বলতে পারে হবে কি হবে না? স্যার হবে। হবে। মে নট বি, হবে নাও হতে পারে। স্যার হবে। জি স্যার। হবে হবে, না নাও হতে পারে। হবে স্যার, নাও হবে। হতে পারে নাও স্যার। হতে পারে। একই হবে। একই। হবে। হবে স্যার। হবে স্যার। হবে। হবে মনে স্যার। রাখবে সি সব সময় ভেক্টর স্পেস। হবে স্যার, অবশ্যই হবে। যদি বলো কেন স্যার, আরে সবই তো কমপ্লেক্স, দুটো কমপ্লেক্সের গুণ করো, যোগ করো, যা ইচ্ছে করো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তাহলে সি ওভার আর ওভার সি দুটোই ভেক্টর স্পেস হয়, মনে থাকবে, সি ওভার আর সি ওভার সি দুটোই ভেক্টর স্পেস হয়। সি আর এর উপরও হয়, সি সি এর উপরও হয়, কিন্তু আর আর এর উপর হয় বা আর জাতীয় মানে আর এর যে কোনো সেটই নাও সেটা ওভার আর হয়, ওভার সি হয় না। আর এর তুমি যে কোনো কিছু নাও সেটা ওভার আর হয়, ওভার সি হয় না। আর এর তুমি সেখানে আর নাও, তুমি সেখানে R2 নাও, তুমি সেখানে আর এন নাও, তুমি যাই নাও, ওভার সি কোনোদিনই ভেক্টর স্পেস না। ওভার সি সেগুলো কোনোদিনই ভেক্টর স্পেস না, মনে থাকবে। ওভার সি, আর ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি, R2 ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি, আর এন ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি। কিন্তু সি আবার সবার উপর হয়, সি নিয়ে কোনো সমস্যা নেই। এবার যদি বলো স্যার এই যে নাম্বার টাম্বারের সেট ফেট করালেন এলিমেন্টের রিয়ালের উপর, ঠিক আছে, আর কি কোনো সেট হয় না? প্রচুর সেট হয় এরকম, এরকম আরো অনেক সেট হয়। তাহলে এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল নাম্বার 9, ভি R2 × 2, দেখো গ্রুপ থিওরির সঙ্গে অনেক মিল আছে, বুঝতে পারবে। কে বলতে পারবে R2 × 2 মানে কোন সেটটাকে কথা বলছি? আর মানে রিয়াল, 2 × 2 ক্রস মানে, টু অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্স অনেকে আবার ঠিক। ম্যাট্রিক্স হবে। অনেকে আবার M2 আরও লেখে, কিন্তু M2 আরও লেখে, হ্যাঁ। তবে আমি M2 আরটা এখানে ইউজ কেন করছি না, কারণ এখানে না রো আর কলাম আলাদাও করা যায়, তখন একটা সমস্যা হবে, হ্যাঁ। যেমন R2 × 2 এটা হচ্ছে দ্য সেট অফ অল 2 × 2 ম্যাট্রিসেস ওভার আর। ফিল্ডটা কিন্তু তাহলে আর নিলাম, ওভার আর। ওভার আর বলা মানে এখানে ফিল্ড কি নিব, আরই নেব।
ম্যাট্রিক্সের সেটটার ক্ষেত্রে এখানে সব আর নেব, রিয়াল নাম্বার নেব। এবার আমার কথাটা মন দিয়ে শুনবে। বলছে এই যে যেই সেটটা নিলাম ভি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সেট আর ফিল্ডটা হচ্ছে রিয়াল নাম্বার, তার ফলে এটা কি একটা ভেক্টর স্পেস হবে? বলছে হ্যাঁ হবে। যদি বলো কেন হবে স্যার, খুব সহজ জিনিস, খুব সহজ। তাহলে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। আমি বলে দিই একটু, এক হচ্ছে ভি ম্যাট্রিক্সের সেট প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়। এবার যদি বলো স্যার ডটের রেসপেক্টে বাকি ছখানা ছয় থেকে যে সেটা চেক করলেন না, দরকার নেই, খুব কমন জিনিস। কেন খুব কমন জিনিস? ধরো এ একটা ম্যাট্রিক্স, A1 B1 C1 D1, এটা হচ্ছে R2x2-তে আছে, ভালো করে বুঝতে হবে। তো এটা যদি R2x2-তে থাকে, হ্যাঁ এটা যদি R2x2-তে থাকে, তাহলে R2x2-তে থাকা মানে এলিমেন্টগুলো A1 B1 C1 D1 সব আরে আছে, সব রিয়াল নাম্বার। আর আরেকটা ধরো ম্যাট্রিক্স নিচ্ছি বি আছে। এবার তুমি যদি বলো স্যার আপনি তো ভেক্টর এলিমেন্টগুলোকে আলফা বিটা দিন, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আলফা বিটা না দিয়ে বড় হাতের এবি দিচ্ছি, কারণ ম্যাট্রিক্সটা আমরা ওইভাবে বলি না, তো সেই জন্য এটা অন্য দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটাও তাহলে R2x2-তে আছে, তার ফলে এখানে এই A2 B2 C2 D2 এগুলো সব রিয়াল। তার ফলে আমি যদি এদের যোগ করি, একদম ফার্স্ট প্রপার্টি ক্লোজার, তাহলে আশা করি বুঝতে পেরেছো এদের যোগ করলে স্যার কি এটা হবে ডি বলো। ওয়ান হবে, এটা। কারেক্ট, থ্যাংক ইউ। এটা D1, হ্যাঁ। তাহলে যোগ করলে কি হবে বলো? A1 A2 B1 B2, যেরকম ম্যাট্রিক্সের যোগ। এবার এগুলো আবার শেখানোর দরকার আছে নাকি যে ম্যাট্রিক্সে কি করে যোগ করতে হয়? দরকার নেই। এইভাবে তাহলে এটাও কি হচ্ছে, দুটোই মানে যেহেতু R2x2-তে আছে, তাহলে এগুলো সব রিয়াল নাম্বার, তাহলে যোগফল রিয়াল, আর ম্যাট্রিক্সটা 2x2। এবার কি যদি বলো স্যার নাল ভেক্টর বলুন না, জানো নাল ভেক্টর কি হয়? O2 বা 0 2 বলে অনেক সময়, এটা হচ্ছে নাল ভেক্টর। কেন বলো তো? যে কোনো এ প্লাস বির ওখানে কি মাঝে কমাটা পড়বে? কমাটা হবে না। ও আচ্ছা আচ্ছা, এটা ভুল করেছি। এইগুলো প্রিন্টিং মিস্টেক, সিলি মিস্টেক আমার। হ্যাঁ, তাহলে O2 এটা ইজে কি হবে? জিরো ভেক্টর। 0 ভেক্টরটা হচ্ছে নাল ভেক্টর। আর যদি বলো স্যার 6 নম্বর প্রপার্টি একটু দেখিনি, বাকিগুলোও কিন্তু হবে, বাকিগুলো চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি বলো যে 6 নম্বরটা হবে, ধরো সি একটা ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড এখানে কি গো? আর রিয়েল নাম্বার। আর আর রিয়াল আর নাম্বার। হবে আর আছে। হবে। আর এ হচ্ছে একটা R2x2 এর এলিমেন্ট। তাহলে এইবার সি আর এ গুণ করো, সবই ফিল্ডের একই থাকে। ফিল্ডের সিতে এলিমেন্ট। মাল্টিপ্লাই করতে হবে। সিটা মাল্টিপল হয়ে যায়, তার মানে CA1 CB1 CC1 এবং অ্যাজ এ রেজাল্ট আমরা আলটিমেটলি সি তো রিয়ালেই আছে, তার ফলে আলটিমেটলি তুমি যদি এখানে গুণ টুন করো, তাহলে দেখবে এটাও 2x2 ম্যাট্রিক্স। কিন্তু সি যদি কমপ্লেক্স নিতাম, তাহলে তাহলে হবে হতো না না, স্যার। হতো না, থাকতে পারে। হতো না। হতো না। বুঝতে পেরেছো? তাহলে আমি বারবার করে বলছি, কিন্তু রিয়ালের যাই নেবে, তুমি রিয়ালের যাই নাও, ফিল্ড যদি তুমি রিয়াল নাও, তাহলে ভেক্টর স্পেস হবে বা নাও হতে পারে, কিন্তু কমপ্লেক্স নিলে গ্যারেন্টি হবে না। রিয়ালের সেটের উপর তুমি যদি কমপ্লেক্স ফিল্ড নাও, তাহলে এই 6 নম্বর প্রপার্টি ওটাকেই গন্ডগোল করে দিবে, ঠিক আছে, সব ক্ষেত্রে। তার ফলে R2x2 এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস। এগুলো কিন্তু সব উদাহরণ করাচ্ছি, এবং উদাহরণগুলো কিন্তু সব ইউজ করবো এরপরে। এগুলো কিন্তু বাড়িতে পড়বে, মানে বুঝে নেওয়ার পাশাপাশি শুধুমাত্র বুঝলে হবে না যে স্যার আপনি তো ভালো বোঝান, আমি সব বুঝে গেলাম না। সেটা একটা প্রাথমিক জিনিস। এরপর যেটা মেন, সেটা হচ্ছে বারবার করে পড়া, রিভিশন বারবার করে, একটা বই থেকে বারবার করে পড়ো। আর R2x2 ওভার আর হয়, ওভার সি হয়? না। হবে না। এইবার যদি বলো যে স্যার R2x2 এর জায়গায় আমি R2x3 দিলাম, বা ওটা RM×n, কোনো অসুবিধা ভেক্টর নেই। স্পেস। বলছে RM×n যদি দাও, তাহলে সেটা একটা ভেক্টর স্পেস হবে ওভার আর। এবার যদি আমি কমপ্লেক্স দিই গো, সি, হ্যাঁ কে বলতে পারে? তাও হবে স্যার। হ্যাঁ স্যার, ভেক্টর ওভার, স্পেস আরো হবে। এটাও দুটোই হবে। ভেক্টর স্পেস হবে। এবার হ্যাঁ হবে। নিতেও হবে হ্যাঁ, আরো হবে। এবার ওভার বোথ আর এর সি উপর হবে, হলেও, সি এর উপর হ্যাঁ হবে। মানে কি হলে ওভার, হবে আর হলে হবে। ইয়েস ইয়েস ঠিক বলছো, ওভার বোথ সি অ্যান্ড আর, সি এর উপরে হবে আর এর উপরে হবে, ঠিক বলছে। ঠিক আছে, যে কোনো কিছু হবে। আচ্ছা, নাল ভেক্টর কি করে খুঁজবো? ধরো আমি তোমাকে বললাম যে R2x3 এর নাল ভেক্টর খোঁজো, দেখো ভালো করে শুনে নাও এগুলো। পর ধরো ভেক্টর, এগুলো সব ভেক্টর স্পেস। ম্যাট্রিক্সের যে কোনো, এই নর্মাল যেরকম ম্যাট্রিক্সের সেট আছে, রো কলাম যাই হোক, সেটা একটা ভেক্টর স্পেস হবে। ওভার আর হয়ে যাবে রিয়াল থাকলে, আর সি থাকলে ওভার আর ওভার সি দুটোই হবে। তাহলে আমি যদি বলি যে এই ভেক্টর স্পেসের ক্ষেত্রে নাল ভেক্টর কি হবে, কেউ কি বলতে পারবে? দুটো কলাম, তিনটে রো। দুটো রো তিনটে কলাম। তোরও তিনটে কলাম।
ওই ওই হ্যাঁ, জিরো অর্ডারের জিরো একটা জিরো লাল মার্ক। হ্যাঁ, 0 0 0। গুলিয়ে দিও না আবার, এগুলো ভুল টুল করো না কিন্তু, হ্যাঁ। এগুলো কিন্তু সহজ। তাহলে এইভাবে যে কোনো কিছু হতো। আর যদি আর 3 cos 2 বলতাম, 3টে রো 2টো জিরো কলাম। জিরো তিনটে রো দুটো কলাম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আসে পরীক্ষায়, আসে এগুলো কিন্তু মাঝে মধ্যে আসে, মানে এইটাই আসবে সেটা না, মানে এই ধরনের জিনিসগুলো দিয়ে অনেক কিছু আসে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম এটা। এই উদাহরণগুলোকে ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? এবার আরেকটা খুব ভাইটাল উদাহরণ আছে, 10 নম্বর, খুব ভাইটাল। ঠিক আছে, নাম্বার 10, সেই উদাহরণটাতে আসছি। সেটা হচ্ছে যে উম, খুব সুন্দর উদাহরণ। হ্যাঁ, ভি, এটা থেকে খুব কোশ্চিন আসে, এবং বেশিরভাগ টিচারদের এটা খুব ফেভারিট জায়গা। ভি হচ্ছে একটা সেট, দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস। রিয়াল মানে বুঝতে পেরেছো, মানে পলিনোমিয়ালের কোফিসিয়েন্ট গুলো রিয়াল, অফ ডিগ্রি এন, মানে ফিল্ডটাকে আমি রিয়ালই দিলাম, আর এফটাকে দিলাম রিয়াল, কারণ বোঝাই যাচ্ছে যখনই আমি কোনো জিনিস রিয়ালের বলবো তখন তুমি কমপ্লেক্স ফিল্ড দাও মানে ওটা প্রথমেই হবে না, সোজা কথা ভাই। সেই জন্য ফিল্ডটাকে আমি রিয়াল দিলাম। তাহলে কি বললাম? বললাম যে ভি হচ্ছে যত পলিনোমিয়াল আছে অফ ডিগ্রি এন, সরি এন লিখতে ভুলে গেছি, দেখছো? অফ ডিগ্রি এন, সেই এন ডিগ্রির যত পলিনোমিয়াল আছে, এন ডিগ্রি, এন এর মান যদি বলছো আমি 2 নেবো, হ্যাঁ নাও না, কোনো অসুবিধা নেই, 3 নেবো, নেবো, কিন্তু একটাই নিতে ফিক্সড। তাহলে ধরো তুমি এন ডিগ্রি কোনো একটা ডিগ্রি ফিক্সড করলে, এন এর মান হচ্ছে 3, তাহলে 3 ডিগ্রি যত পলিনোমিয়াল আছে সেই সেটটা হচ্ছে ভি। জানো এটা একটা ভেক্টর স্পেস হয় কি হয় না? না স্যার, হয় না। স্যার হবে না। হবে না। জানি না, বেশি জন বললে না। হ্যাঁ হবে স্যার না। হবে ও না। আচ্ছা আচ্ছা, যে অনেকেই জানো, হবে তাহলে না স্যার, বলছে হবে এটা না। ভেক্টর স্পেস হবে না। এবার কোশ্চিন হচ্ছে যে স্যার এতক্ষণ ধরে সব হচ্ছিল, ভালো লাগছিল, বেশ, খালি সি এর ক্ষেত্রে হচ্ছিল না, আর এবার স্যার আর এর ক্ষেত্রে হবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখো কোনো ডিগ্রি একটা, কম কম। হ্যাঁ, যারা জানে তারা ঠিকঠাক জানে, মানে যারা জেনে বলছে তারা ঠিকঠাক বলছে। ধরো পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন, হ্যাঁ, তাহলে ধরো আমি একটা ডিগ্রি এন এর পলিনোমিয়াল নিলাম, যে কোনো a0 x⁴n প্লাস a1 x⁴n−1 প্লাস a2 x⁴n−2, এইভাবে করতে করতে একটা এন ডিগ্রি পলিনোমিয়াল নিলাম। আচ্ছা, এন ডিগ্রি কি করে বোঝাবো? তার হাইয়েস্ট যে পাওয়ারটা, তার কোফিসিয়েন্টটা কি হয় জানো কেউ? ≠0। নট নট ইকুয়াল ইকুয়াল টু। টু। আর একদম, আর এআই গুলো সব রিয়াল নাম্বারে আছে, মানে ওভার আর এই সব রিয়ালে। হ্যাঁ, এবার যদি কমপ্লেক্স পলিনোমিয়াল বলতাম তাহলে ওভার সি থাকতো, এরকম মানে সব আচ্ছা, জি এক্স, এটা আরেকটা পলিনোমিয়াল, b0 x⁴n, এগুলো যা ইচ্ছা দিতে পারো, আমি জাস্ট একটা দিচ্ছি, b2 x⁴n−2, এইভাবে করতে করতে bn, তবে এটারও ডিগ্রি যেহেতু n, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে b0 হচ্ছে নন জিরো। তাহলে এই হচ্ছে বিষয়টা। এবার এই বিষয়টার ক্ষেত্রে অনেকের মধ্যে এই ধারণাটা থাকবে যে স্যার এফ এক্স এর ডিগ্রি এন, জি এক্স এর ডিগ্রি এন, তাহলে দেখুন না স্যার এফ এক্স প্লাস জি এক্স এর ডিগ্রি তো এনই হবে। এই জেনারেল উদাহরণ দিয়ে যদি আমি বলি এফ এক্স তাহলে ভিতে আছে, তাই না? এফ এক্স ভিতে কেন? এফ এক্স ভিতে কারা থাকে? ভিতে হচ্ছে, ভিতে কারা থাকে বলো, যারা ডিগ্রি এন, যেই সমস্ত পলিনোমিয়াল আর এগুলো সব রিয়ালে আছে। জিএক্সও স্যার ভিতে আছে, তাহলে এফ এক্স প্লাস জিএক্স তো ভিতে থাকা উচিত, তাই না? তাদের ডিগ্রি তো এন হবে, যোগ করো। বলছে না, আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু না। কেন না? এক্সাম্পল, এটা তো জেনারেল বোঝালাম, এবার এক্সাম্পল, ধরো আমি এরকম একটা এফ এক্স দিচ্ছি, ভালো করে দেখে নাও। ধরো এরকম একটা এফ এক্স দিচ্ছি, কেউ কথা বলবে না, শুনে নাও, যার যেটা বক্তব্য এরপরে আমাকে দেখাও, কোনো অসুবিধা নেই, করো। জিএক্স আরেকটা পলিনোমিয়াল নিচ্ছি, এন ডিগ্রি, বলো দেখি এদের যোগ করলে কি হবে গো? আমি একটা এনডিগ্রি পাওয়ারটা কেটে এন যাচ্ছে। মাইনাস ওয়ান আমি ডিগ্রি, একটা এন ডিগ্রি। চালাকি করলাম দেখছো? এনডিগ্রি হবে না। আমি এই জায়গাটা -x⁴n নিলাম, তার ফলে এটা যখনই কেটে যাচ্ছে তখন এইটা যেটা থাকছে সেটা আর ভিতে থাকছে না, কারণ ডিগ্রিটা কমে গেল, যোগফলের ডিগ্রি কমে গেল, তার ফলে ভিতে থাকছে না। তাহলে ভি কি ভেক্টর স্পেস হয়? না। যদি হবে না। ডিগ্রি এন হয় তাহলে এটা ভেক্টর স্পেস হয় না। এইবার বলছে স্যার তাহলে ভেক্টর স্পেস কি হবে না? বলছে না, করা যাবে, এটাকে করা যায়, এটা চালাকি করতে হবে। কি করতে হবে? এক্সাম্পল নাম্বার 11, এটাকে করা যায়, এই যে সেটটা আছে এই সেটটাকে একটু মডিফাই করতে হবে। কিরকম মডিফাই করতে হবে? বলছে আমরা ভি নিচ্ছি, হ্যাঁ, পরবর্তীকালে ভিটাকে এরকম নাম দেওয়া হয় পিএনআর। কি নাম দেওয়া হয়? পিএনআর, মানে আমি নামই দিয়ে দিলাম, বা মানে একদম চিহ্নটাই দিয়ে দিলাম, তার ফলে তোমাদের সুবিধা হবে। পিএনআরটা হচ্ছে আগের মতো দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস, যেরকম নিয়েছিলাম সেরকমই নেব, একদম আগের মতো দ্য সেট অফ অল রিয়াল পলিনোমিয়ালস
কিন্তু আগের বার যে ডিগ্রি ছিল এন, এইবার ডিগ্রিটা লেস দ্যান ইকুয়াল টু এন, বুঝলে না কি করলাম? তার মানে স্যার এনও হতে একমত পারে, স্যার। এনও হতে পারে, এন এর ছোট। এন এর ছোট হতে টুগেদার উইথ, কারণ দেখো মানে জিরো ডিগ্রি যেটা জিরো পলিনোমিয়াল হয় না, তার ডিগ্রিটা ডিফাইন করা থাকে না, সেই জন্য এটাকে তার সঙ্গে অনেক বইতে বলে দেয় টুগেদার উইথ জিরো পলিনোমিয়াল, কারণ ডিগ্রি জিরো পলিনোমিয়ালের অনেক ক্ষেত্রে ডিফাইন ডিফাইন করা যায় না বা করে না বলে আমরা PNR, the set of all real polynomials of degree less than equal to n। আচ্ছা, এখানে যদি লেস দ্যান ইকুয়াল টু জায়গায় লেস দ্যানও দাও, লেস দ্যান দিলেও কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? লেস দ্যান দিয়েও হয়, লেস দ্যান ইকুয়াল টু দিয়ে, এসকে মাপাতে লেস দ্যান ইকুয়াল টু আছে। তুমি যদি ফ্রেডবার্গ বা অন্যান্য হফম্যান কুঞ্জের বইতে যাও তাহলে সেখানে লেস দ্যান আছে, কোন একই ব্যাপার। হ্যাঁ, তবে ডিগ্রিটা মানে ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, যেটা মানে দুটো মানে দুটোই ভেক্টর স্পেস হয়, কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান থাকলে জিনিস আমি বলে দেবো পরে, চিন্তা নেই, আমি সব করিয়ে দিব। আপাতত লেস দ্যান ইকুয়াল টু দিয়ে করাই। তাহলে পিএনআর কোন সেট? সমস্ত পলিনোমিয়াল পি দেখে বুঝছো পলিনোমিয়াল, কোফিসিয়েন্ট আর এ আছে, কি করে বুঝছো কোফিসিয়েন্ট আর এ আছে? এই যে রিয়াল, আর এন মানে হচ্ছে তার ডিগ্রি, পরিষ্কার, কিন্তু ডিগ্রিটা এক্স্যাক্টলি এন না, আগের বার এক্স্যাক্টলি এন নিয়েছিলাম যে একদম ফিক্সড এন, আর এবার বলছি লেস দ্যান ইকুয়াল টু এন। এবার কি হয় জানো, এই যে সমস্যাটা যেটা একটু আগে হচ্ছিল, একটু যে সমস্যা হচ্ছিল লেস দ্যান ইকুয়াল টু দিচ্ছে, হ্যাঁ, তাহলে এই সমস্যাটা আর হবে না। কেন বুঝতে পেরেছো কেন সমস্যাটা হবে না? হ্যাঁ, কেন হবে না? কারণ এবার যদি তুমি মনে করো যে না স্যার ডিগ্রি কমে গেল, তাহলেও বলছি পিএনআর এ থাকবে। কেন পিএনআর এ থাকবে বলো? জিরো পলিমিয়ারের এর সঙ্গে আছে থেকে যেটা, ছোট কারণ ডিগ্রি কমে লেস গেলেও তো দ্যান হলে আছে পিএনআর এ ডিগ্রি বলতে, থাকবে। এর থেকে ছোট। আছে। একদম ডিগ্রি কমে গেলে কোনো অসুবিধা নেই, তার ফলে এইবার ওই সমস্যাটা হবে না। আর বাকি চেক করে দেখে নিও, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস হয়, এটা একটা ভেক্টর স্পেস। ওভার আর ওভার সি হবে? না, হবে হবে স্যার। না, না আবার স্যার, হবে বলছে? ওভার সি, এই যে পিএনআর ওভার হবে না। সি হবে না স্যার, হবে হবে না। না, হবে না, কোফিশিয়েন্ট তো আলাদা। একদম কোফিশিয়েন্ট কম। এবার যদি পিএন সি দিতাম তাহলে হতো। তাহলে হতো স্যার। তাহলে তাহলে ওভার হচ্ছে, ওভার আরও হতো, হ্যাঁ, সি ওভার ও। সিও ঠিক। হতো। ওভার সিও হতো। ওই সাবসেটের মতো আছে। একদম একদম একই জিনিস, সব হুবহু একই জিনিস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি বলো স্যার জিরো ভেক্টর কি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে জিরো ভেক্টরটাই জিরো পলিনোমিয়াল, হ্যাঁ, জিরো পলিনোমিয়াল ইজ এ জিরো ভেক্টর এই ক্ষেত্রে, ঠিক আছে? মনে থাকবে, জিরো পলিনোমিয়ালটাই হচ্ছে জিরো ভেক্টর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার মোটামুটি কিছু উদাহরণ দিলাম। হুম, এগুলো কিছু উদাহরণ টুদাহরণ আমরা দিলাম, আরো কিছু উদাহরণ টুদাহরণ দিব, বিশেষ করে ট্রিভিয়াল এই সমস্ত, কিন্তু ওগুলো সাবস্পেসে দেবো। কিন্তু তার আগে কতগুলো বৈশিষ্ট্য একটু জেনে নিতে হয়। যেরকম ভাবে দেখবে ফিল্ডের ক্ষেত্রেও এই ধরনের কিছু প্রপার্টিজ করিয়েছিলাম, প্রমাণ টমান আর করাচ্ছি না, প্রমাণগুলো খুব সহজ। ভেক্টর স্পেসের ক্ষেত্রেও এই ধরনের কিছু প্রপার্টি আছে যেগুলো কিন্তু প্রচন্ডভাবে কাজে লাগবে। কি সেটা? ভি ধরো একটা ভেক্টর স্পেস, আগেই বলে দিলাম ভিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, যে কোনো ফিল্ড হতে পারে, ফিল্ডটাকে নাম দিলাম এফ। এটা ডিফাইন করছে যে ভেক্টর স্পেসটা কি হচ্ছে, সেই অনুসারে তার ফিল্ডটা কিরকম হবে সেটা। যদি আর এর কোনো ভেক্টর স্পেস হয় তাহলে ফিল্ডটা অটোমেটিক্যালি আর হয়ে যাবে, কারণ সি এর উপর হয় না, এটা জানা এই জিনিস। দেন এক নম্বর, এই প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট, বলছে জিরোর সঙ্গে যদি তুমি আলফা গুণ করো। জিরো কি কে বলতে পারে দেখি? জিরো, আমি তো মাইক অন করেই আছি। ফিল্ডের এলিমেন্ট। ফিল্ডের জিরো এলিমেন্ট, এই যে ইচ্ছা করে আমি হয়ে ফিল্ড আজকে শেখাইনি, যদি বলো স্যার আপনি মনে হয় ইচ্ছা করে সময় নষ্ট করেছেন, না, এই যে জিরো হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। ফিল্ডের জিরো তার সঙ্গে আলফা হচ্ছে ভেক্টর স্পেস, তাহলে একটা ফিল্ড একটা ভেক্টর স্পেস। বলো গুণফল কিসে থাকবে? তার ফিল্ডে আর অনুযায়ী ভেক্টর স্পেস, না না দুটোই ওগুলো পরের থাকবে। ব্যাপার, ফিল্ডে আর ভেক্টর স্পেস গুণফল কিসে থাকবে? ভেক্টর স্পেস। ভেক্টর ভেক্টর স্পেসে স্পেস। থাকবে, ফিল্ডে আর হুম ভেক্টর হুম স্পেস গুণফল হুম ভেক্টর স্পেসে একটা থাকবে। হুম ভেক্টর স্পেস। ফিল্ডে আর ভেক্টর স্পেস, তাহলে গুণফল ভেক্টর স্পেসে থাকবে। গুণফল যদি বলে ভেক্টর স্পেসে থাকবে, তাহলে গুণফলটা কি হয়? বলছে গুণফলটা হয়ে যায় ভেক্টর স্পেসের নাল ভেক্টর। যদি বলো কেন, যদি বলো স্যার কেন, তার কারণ আমি এখানে দেখিয়ে দিতে পারি ছোট করে সাইডে, তবে সবকিছুর কারণ আমি দেখাতে পারবো না, সম্ভব না। জিরোর সাথে জিরো যোগ করলে জিরো ফিল্ডের, জিরো প্লাস জিরো তার সাথে আলফা, জিরোর সাথে আলফা, যদি বলো স্যার এটা কি হবে, এই যে সি প্লাস ডি ইন্টু আলফা ভেক্টর স্পেসের, তাহলে সি আলফা প্লাস ডি আলফা ইজ ইকুয়াল টু জিরো আলফা। জিরো ইন্টু আলফা তোমরা একটু আগেই বললে স্যার জিরো আর আলফা ভি এর এলিমেন্ট, তাহলে কেউ যদি ভি এর এলিমেন্ট হয় তাহলে তার অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে, তার অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে মাইনাস জিরো আলফা। দেখবে ফিল্ডের ক্ষেত্রে এই ধরনের প্রমাণগুলো একরকম ভাবে করিয়েছিলাম, ওই একই জিনিস, সেম জিনিস। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এইভাবেই জিরো ইন্টু আলফা। এবার
অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মাইনাস জিরো ইন্টু আলফা, তার সঙ্গে প্লাস জিরো ইন্টু আলফা, তার সঙ্গে বাইরে জিরো ইন্টু আলফা, আর মাইনাসের সঙ্গে প্লাস যোগ করলে কি হয় ভেক্টর স্পেসের ক্ষেত্রে 4 নম্বর প্রপার্টি। ভেক্টর স্পেসের কোথায় গেল 4 নম্বর, কোনো একটা এলিমেন্ট আলফা তার সঙ্গে মাইনাস আলফা যদি যোগ করো বা মাইনাস আলফার সঙ্গে আলফা যোগ করো কি হয়ে যাবে থিটা। তার মানে এইটা আলটিমেটলি হয়ে যাবে এই যে মাইনাস এটার সাথে এটা যোগ করলে থিটা, আর এখানেও একই রকম ভাবে এটা হয়ে যাবে অর থিটা। আর থিটার সঙ্গে তুমি যাকেই গুণ করবে সেটা ওটাই হবে, তার মানে থিটার সঙ্গে জিরো ইন্টু আলফা যোগ করলে ওটাই হবে, তাহলে জিরো ইন্টু আলফা ইজ থিটা। এগুলো খুব সহজ জিনিস, যে কোনো বইতে এগুলো প্রমাণ করতে পারবে, বা প্রমাণ আছে দেখে নিও। আমি প্রমাণগুলো করাচ্ছি না, জাস্ট স্টেটমেন্টটা বলছি, জিরোর সাথে যদি আলফা গুণ করো তাহলে থিটা হয়ে যায়। নেক্সট যেটা সেটা হচ্ছে যদি -1 এর সঙ্গে আলফা গুণ করো তাহলে মাইনাস আলফা, ওই একই রকম ভাবে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করতে হবে, ওই আলফা 1 + -1 = 0 এরকম ভাবে। 1 + -1 মানে 1-এর সঙ্গে তার অ্যাডিটিভ ইনভার্স, ওই সেন্সে জিরো বলছি, আবার ভেবো না স্যার ছোটবেলা থেকে 1 আর -1 যোগ করে জিরো শিখেছি না। আর যেখানে -1 কার এলিমেন্ট, -1 হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। 3 নম্বর সি, ফিল্ডের এলিমেন্ট তার সঙ্গে নাল ভেক্টর গুণ করলে থিটাই হয়। যে কোনো ফিল্ডের এলিমেন্টের সঙ্গে নাল ভেক্টর গুণ করো, বিশ্বাস হচ্ছে না, ধরো ফিল্ডের এলিমেন্ট, ধরো R2 নাল ভেক্টর গুণ করে দেখো, R2 নাল ভেক্টর, এই যে R2 নাল ভেক্টর ফিল্ডের এলিমেন্ট, ম্যাট্রিক্সের নাল ভেক্টর গুণ করে দেখো, নাল ভেক্টরই হয়। বোঝা গেছে? তাহলে এই তিনখানা প্রপার্টি খুব ভালো করে শিখতে হবে। এই তিনখানা জিনিস যদি মানে প্রপার্টি খুব ভালো করে মনে রাখতে হবে। এই তিনখানা প্রপার্টি কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং ভেক্টর স্পেসের যে ডেফিনেশন গুলো দিলাম সেই ডেফিনেশন গুলোও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যদি মনে টনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। আর আজকে আমরা এখানেই শেষ করলাম, কারণ নেক্সট দিন আমরা শুরু করব, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সাবস্পেস নিয়ে আলোচনা করব। এছাড়াও কি আর ভেক্টর স্পেস নেই? অনেক ভেক্টর স্পেস আছে। আমরা নেক্সট ক্লাসে সাবস্পেস এইটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের সাবস্পেস শেখাবো, যেরকম ভাবে সাবগ্রুপ, সাবরিং, সাবফিল্ড, সেরকম ভাবে আমরা সাবস্পেস করব। আর সাবস্পেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদাহরণ দেবো, যে কে সাবস্পেস হচ্ছে কে হচ্ছে না, তার কন্ডিশন কি, সেটাও হচ্ছে এক ধরনের ভেক্টর স্পেস। কোনো একটা ভেক্টর স্পেসের সাবসেট যদি ভেক্টর স্পেস হয় তাহলে সেটাকে সাবস্পেস বলে, ওই একই জিনিস। তো ওরকম ভাবেই বিভিন্ন ধরনের সাবস্পেস আছে, সাবস্পেসের বিভিন্ন প্রপার্টি আছে, দুটো সাবস্পেসের ইউনিয়ন, দুটো সাবস্পেসের ইন্টারসেকশন সাবস্পেস হয় কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো আমরা সব শিখবো। ঠিক আছে? তাহলে আজকে আপাতত এই অবধি থাক। যদি কারোর কোনো কোশ্চিন থাকে আমার এখন, তাহলে আমাকে কোশ্চিন করো, আর আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। ঠিক আছে? আর যাদের যাদের মনে হচ্ছে যে না স্যার ক্লাস শেষ, লিভ করে যাবো, তারা লিভ করে যেতে পারো। তাহলে আপাতত কি স্যার এটা ওই বোঝা গেছে? রিয়াল পলিনোমিয়াল, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার রিয়াল পলিনোমিয়াল ওই যে এক্সাম্পলটা দিয়েছিলেন সেটা একটু বের করুন তো, মানে ওটা বুঝবো না, মানে টোকা হয়নি একটু, ওটা ও টোকা বুঝতে হয়নি হচ্ছে। এটা? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা তো আর ওই যে তার আগেরটা। তার আগে, তার আগে কোনো হুম, পলিনোমিয়াল দিইনি তো। হ্যাঁ, এই যে স্যার এফ এক্স ফিল্ডটা আর যদি জি আর টু এক্সটা। ক্রস টু হয় তখন তো হবে না। হ্যাঁ কি হয় বলো? স্যার ফিল্ডটা যদি আর এক্সটা টু ক্রস টু হয়ে যায়। ফিল্ড ওরকম হয় না। সবাই কি ফিল্ড হতে পারে? সবার কি ইনভার্স থাকে? সবাই ফিল্ড হতে পারে না। ফিল্ড হচ্ছে এই ধরনের জিনিসগুলো ফিল্ড হয়, এই যে R, C, Z2 ওগুলো ফিল্ড হয়, আর তাছাড়া ওগুলো ফিল্ড না। তুমি যেগুলো বলছো R2 × 2 ম্যাট্রিক্সের সেট ওরকম ভাবে ওরকম, হ্যাঁ তুমি সব ম্যাট্রিক্সের সেট ফিল্ড হয় নাকি? আমরা দেখবে না লাস্টে কি ধরনের শেখাচ্ছিলাম, কি কি ফর্মে শেখাচ্ছিলাম, ম্যাট্রিক্স কমিউটেটিভ হ্যাঁ হয়, স্যার, কিছু এক্সেপশন ছিল, কিছু ওগুলোর জন্যই এক্সেপশন আছে, বলছি এবার আর কি। ওইগুলো নিয়ে করা আমাদের সিলেবাসে নেই। কিন্তু সব ফিল্ড কি সব ম্যাট্রিক্সের সেট কি ফিল্ড হয়? এটা কমিউটেটিভ হয় ডটের রেসপেক্টে? হ্যাঁ তো স্যার, ওই হবে না। যটা হবে না। তাহলে স্যার হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে লেখালেখি সব ঠিক আছে। আমি আমি মানে স্যার রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, তারপরে শোনো একটু কোশ্চিন করো, তোমার অসুবিধা নেই। আমি রেকর্ডিংটা তাহলে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ আমার লেখা টেখা সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি কোথাও। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, এবার যার যেটা কোশ্চেন আমাকে করতে পারো।